আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম বহু মানুষ শিয়ালের মতো ছিল, কাইন্ড অফ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে কে এরকম একটা ব্যাপার। ডিরেক্টরের সাথে বিয়ে করেছে মানে তো পরপর প্রজেক্ট পেতেই থাকবে, সিরিয়ালস পেতেই থাকবে। অ্যাকচুয়ালি তুমি যাই করো, তুমি ভালো কাজ করলেও লোকে বলবে, তুমি খারাপ কাজ করলেও লোকে বলবে। ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আমরা যারা সায়ককে চিনি তারা জানি যে সায়ক একটু তার কাটাটাই ছেলে। অনেকে বলে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি করলে তুমি ভাইরাল হয়ে যাবে, রিচ পাবে। এখন লোকজন মারা গেলে লোকজনের ছবি দিয়ে পোস্ট করে যাতে রিচ বাড়ে। তুমি যদি সত্যি তার মানে মৃত্যুতে দুঃখ পেয়ে থাকো, তুমি কোনোদিন পোস্ট করতে না। তোমার কাছে রিলেশনশিপে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কি কি প্যারামিটারস তুমি দেখো? ম্যাক্সিমাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখা গেছে হেলথ সেক্টরে অ্যান্ড আইটি সেক্টরে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু নয়। তোমার মনে হয় না যে আজকালকার এই জেনারেশন, স্পেশালি জেনজি, এরা সবসময় নিজেদের মধ্যে থাকতেই ভালোবাসে, মানে অতটা এক্সপ্রেস করে না সবসময়? আমরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সেটাও অনেকটা ডিপেন্ড করছে যে বাড়ি থেকে কতটা ওপেন হতে দিচ্ছে আমাদেরকে। অনেকে বলে না যে সেম প্রফেশনে বিয়ে করলে ঝামেলা হয়। ঝামেলা তখনই হবে যেমন যখন অপরজন কিছু একটা জানতে পারবে। তো সবাই বলতো যে বিয়েটা করেছে কাজ পাওয়ার জন্য, তারপর বলেছে যে টাকার জন্য বিয়ে করেছে, দুই বোনই খুব শিয়ানা বড়লোক বর দেখে বিয়ে করেছে। ইন্ডাস্ট্রিতে যেতে গেলে মেয়েরা হলে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে, বাজে বাজে প্রপোজাল আসবে তোমাদের কাছে, তোমাকে নোংরামো করতে হবে, তবেই কাজ করতে পারবে। যে মানুষটাকে আজকে আমরা পডকাস্টে ডেকেছি তার যেহেতু এত ফলোয়ার, কত টাকা ইনকাম হয়? তোমার যারা ফ্যান ফলোয়ার্স তারা তো তোমাকে চেনেই, ঠিক আছে, যারা তোমার কন্টেন্ট দেখে, তোমার সিরিয়ালস দেখে। এবার আজকে যদি আমি আমার শোয়ে তোমাকে জিজ্ঞাসা করি হু ইজ অলকানন্দা গুহ, তোমার অ্যান্সার কি হবে? অলকানন্দা গুহ। দেখো, আমি কোনোদিন নিজেকে সেইভাবে সেলিব্রিটি হিসেবে ভাবিনি, ভাবতেও চাই না। কন্টেন্ট ক্রিয়েটার বলো, ভ্লগার বলো, অ্যাক্টর বলো, ওগুলো একটা কাজ। বাট অলকানন্দা মানুষ হিসেবে কেমন সেটাই আমার কাছে আসল। মানে আমি নিজেকে ওরকম ডিফারেন্সিয়েট করে দেখি না। সাধারণ একজন মেয়ে, সাধারণ একজন ঘরের বউ, সাধারণ একজন ওয়াইফ, এটাই। আর কি বলবো। তো তুমি তো ফার্স্ট অ্যাক্টিংই করতে, তো প্রথম থেকে কি তোমার মাথায় ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব বা কন্টেন্ট বানাবো? না, একদমই ছিল না। বাট আমার বোন সবসময় আমাকে ফোর্স করতো, মানে একটা চ্যানেল খুলতে হবে, ওর মধ্যে ওটা ছিল একটা চ্যানেল খুলতে হবে, এই করতে হবে সেই করতে হবে। বাট আমার মধ্যে ওটা অত কোনদিন ভাবিনি, আমি ভীষণ দূরে দূরেই থাকতাম এসব রিলস এই সেই থেকে। বাট হ্যাঁ, তারপরে আস্তে আস্তে লকডাউনের সময় থেকে আমরা দুজন আস্তে আস্তে করে রিলস করা বলো বা কন্টেন্ট কথা ভাবা, শর্ট ফিল্ম করতাম সেই সময়টা, বাড়ি থেকেই শ্যুট করতাম, বাড়ি থেকেই আপলোড করতাম। তো সেখান থেকে তখন অত ফলোয়ার্স এত কিছু হয়নি, এবারে আস্তে আস্তে হয়েছে। আর কখন মনে হয়েছে যে এই কেরিয়ারটাও তো খারাপ না, বেশ এখানেও যদি রেগুলার কন্টেন্ট করি বেশ ভালো ইনকাম হবে, বা এখানেও একটা স্টাবলিশ করা যেতে পারে? সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিলাম বিয়ের পর থেকে। মানে হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে। তখন 1 বছর আমি কাজ ছিল না মানে ইন্ডাস্ট্রিতে, তো আমার কাজ না থাকাটা আমার ভীষণ ইরিটেট করে। মানে আমার কিছু একটা করতে হবে আমাকে, তো কি করব কি করব। তো আমার তো এত ফলোয়ার্স ছিলই, আমার আমার বেসিক্যালি যে ফলোয়ার্স গুলো প্রথম দিকে ছিল 50,000 আপ ফলোয়ার্স ছিল, সেটা অ্যাক্টিং থেকেই এসেছিল। মানে অ্যাক্টিং দেখে লোকে ফলো করেছিল, নট বিকজ অফ কন্টেন্ট ক্রিয়েশন। তো 50,000 এর পর যা যা হয়েছে দ্যাট ইজ ফ্রম কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং বা যাই বলো, ইউটিউবটা পুরোই ব্লগিং থেকে এসছে। তো সেটা আমার মনে হলো যে কিছু একটা একটা করতে হবে যাতে, তো শুরুই করি না, তো ইউটিউব দিয়ে শুরু করলাম, তারপর আস্তে আস্তে ইনস্টা গ্রো করলো, দেন ফেসবুক এখন ভীষণভাবে গ্রো করে গেছে, তো এইভাবেই চলেছে। তো এটা বললে তুমি তোমার বিয়ের পরে, সো তোমার বিয়ের পরে যেহেতু তোমার হাজবেন্ড দাদা একজন ডিরেক্টর, তো হয় না পাবলিকের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে ডিরেক্টরের সাথে বিয়ে করেছে মানে তো পরপর প্রজেক্ট পেতেই থাকবে, সিরিয়ালস পেতেই থাকবে। অ্যাকচুয়ালি না, কিন্তু এটা সবারই, মানে আমি যদি সাধারণ মানুষ হতাম সেটা আমারও মনে হতো যে ও বাবা ডিরেক্টরকে বিয়ে করেছে, তার মানে কাজের জন্য বা প্রচুর কাজ পাবে, ওর তো কোনো অভাব থাকবে না। বাট নো, সেক্ষেত্রে হয়নি। বাট বিয়ের পর আমরা দুজনে একসাথে
সেভাবে কাজ করিনি, করেছি খুব টুকটাক কাজ করেছি, বাট ওইভাবে টানা ওর সাথে মানে এটাই কাজ কি করা নিজেদের হয়নি। মধ্যে কি ডিসকাশন হয়েছিল যে এরকম কিছু যদি দরকার হয় তবেই সেই ক্যারেক্টার ফিট করলেই তুমি করবে, নাহলে হয় না নিজের হ্যাঁ, ঘরের লোককে পুশ করে, নেপোটিজম হয় সব জায়গায়? না, ওর মধ্যে ওটা নেই, কারণ আমরা যখন রিলেশনে ছিলাম, যখন কেউ জানতোও না এই রিলেশনের কথা, তখন আমাকে এবং অন্যান্য কয়েকজন আর্টিস্টকে ডাকা হয়েছিল, তো সিলেকশনের জন্য ওকেই বলা হয়েছিল যে কাকে নিলে ভালো হয়। তো ও তখন কিন্তু অন্য আর্টিস্টের নাম সাজেস্ট করেছে, মানে যাকে ওই ক্যারেক্টারটা স্যুট করছে তার নাম সাজেস্ট করেছে, আমাকে কিন্তু বলেনি, মানে আমার নামটা সাজেস্ট করেনি। তো ওর মধ্যে যদি ওই পার্শিয়ালিটি, ওই ব্যাপারটা থাকতো, তো অবভিয়াসলি ওর গার্লফ্রেন্ডের নামটাই বলতো তখন, বাট বলেনি। বাট ও আমাকে পরে বলেছে যে এরকম এরকম ব্যাপার ছিল, তো আমি ওর নামটা বলেছি, তোকে তো এই ক্যারেক্টারটা স্যুট করতো না। আমরা ভীষণ অনেস্ট সবকিছুর বিষয়, মানে আমি ওর কাছে ভীষণ অনেস্ট, ও আমার কাছে ভীষণ অনেস্ট। আমার মনে হয় যে ওইরকম ক্লিয়ার থাকাটা ভীষণ দরকার। তোমাদের বিয়ের আগে প্রেম কত বছরের ছিল? আমরা প্রেম বেশি দিন করিনি, 1 বছর মতো প্রেম করে দেন বিয়ে হয়ে যায়। মানে প্রেম বলতে কি, আমরা ঠিকই করেছিলাম যে আমরা বিয়ে করব, মানে ওই আর কি, মানে প্রথম দেখাতে? প্রথম থেকেই আমাদের ওটাই, প্রথম ডেট থেকেই ওটাই ঠিক ছিল যে আমরা বিয়ে করব। তো তারপর বাড়িতে কথাবার্তা বলে দেন পরের বছরই বিয়ে হয়ে যায়। বাহ, মানে অত বেশি দিন হুম। রেখে দিয়ে লাভ নেই, 5-6 বছর প্রেম করে বিয়ে না, করবো। না, না। ওকে। অ্যান্ড এতদিন যে তোমাদের 4 বছর বিয়ে হয়ে গেছে না, না 5 বছর? 4.5 বছর, 5 সাড়ে বছর সাড়ে হয়নি। চার বছর ওকে। সো এই যে তোমাদের এতদিনের জার্নি, 4.5 বছরের বিবাহিত জীবন, তো ইন্ডাস্ট্রিতে হয় না অনেকের আজকে বিয়ে হচ্ছে কালকে ডিভোর্স হচ্ছে, আর সাধারণ মানুষের তো এটা মনেই হয় এ বাবা আজকে বিয়ে করছে দেখো কালকে একটা নিউজ বেরোবে, অনেক কিছু চলতে থাকে। আর যেহেতু তোমরা ক্যামেরার সামনে থাকো, যেহেতু তুমি অলরেডি একটা সাকসেসফুল ম্যারেজ লাইফ লিড করছো, আমি চাই হোপফুলি অলওয়েজ তোমরা এরকম খুব মিলেমিশে হাসি খুশি থাকো। তো তুমি কিছু শেয়ার করো তোমাদের ইনসাইটস অ্যাবাউট রিলেশনশিপ, যে এরকম করে আমরা আমাদের রিলেশনশিপটা মেনটেন করেছি, অ্যাজ যেখানে এরকম কোনো প্রবলেম হয় না। সব রিলেশনে যে এরকম বিয়ে করলে ডিভোর্স হবে এরকম মেন্টালিটি থাকে না সব জায়গায়। দেখো, আমি একটা জিনিস বলছি, সেটা হলো যে ম্যাক্সিমাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখা গেছে হেলথ সেক্টরে অ্যান্ড আইটি সেক্টরে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু নয়। তো ফিল্ম ইন্ডাস্ট্রির জিনিসটা বেশি চোখে পড়ে বিকজ আমরা লাইমলাইটে থাকি, আমাদের প্রাইভেট লাইফও পাবলিক বলতে পারো, তো সবাই সবকিছু জানে বলে আম, সেটা বেশি হাইলাইটেড হয়, মানে আমাদের জিনিসগুলো বেশি হাইলাইটেড হয়। বাট ডিভোর্স সব জায়গায়ই হচ্ছে, ডিভোর্স যে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের এখানে হচ্ছে তা কিন্তু নয়। তো আমাদের ক্ষেত্রে কি বলতো, আমার আর মনোজিতের রিলেশনটা, আমার মনে হয় যে দুজন ঠিক থাকলে না, বাকি আর 4-5টা যা কিছু হয়ে যাক সেটা মানে ম্যাটার করবে না। সো তুমি ওর সাথে কিরকম টার্মসে আছো আর ও তোমার সাথে কিরকম টার্মসে আছে, সেটা সব থেকে বেশি ম্যাটার করে, মানে তোমরা কতটা দুজন দুজনের কাছে অনেস্ট, সেটাই ম্যাটার করে। তোমার কাছে রিলেশনশিপে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট? অনেস্টি তো একটা বুঝলাম, আর কি কি প্যারামিটার্স তুমি দেখো? প্যারেন্টাস বলতে ট্রান্সপারেন্সি ভীষণ রয়েছে আমাদের মধ্যে, মানে আমার যা কিছু হয় আহ, সেটা আমি ওকে আপডেট দিই, ওরও যা কিছু হয় ছোট ছোট জিনিস সেগুলো ও আমাকে আপডেট দেয়। অনেস্টি একটা আলাদা জিনিস যে আমি সত্যি কথা বলছি, আর ট্রান্সপারেন্সি হলো সে সবকিছু শেয়ার করা হচ্ছে, ও আমাকে সবকিছু শেয়ার করছে, আমি ওকে সবকিছু শেয়ার করছি। তো এটাও একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে তোমাদের বন্ডিংটা, মানে একটা হেলদি বন্ডিং হতে হবে, মানে ফ্রেন্ডশিপের মতো, যেটা সারা জীবন থাকবে, ওটা কোনোদিন চেঞ্জ হয় না কিন্তু। মানে একটা রিলেশনে সবসময় তো আর ভালো ফেস থাকে না, ঝগড়া ঝামেলা হয়, সো তখন তোমরা কিভাবে সেটাকে ম্যানেজ করো? আমাদের সেভাবে ঝগড়া ঝামেলা হয় না, খারাপ ফেজ ডেফিনেটলি থাকে, যে ও কিছুদিন ডাউন আছে বা আমি কিছুদিন হয়তো ডাউন আছি, সেই সময় যে অপরজন থাকে সে মানে সামলায়, মানে ধরো ও ডাউন আছে আমি সামলাচ্ছি, আমি ডাউন আছি ও সামলাচ্ছে, তো এইভাবেই আমরা খারাপ ফেজ গুলো কাটিয়ে এসেছি। বাহ, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হুম। দুজনের মধ্যে। ওকে। এবার অনেকে বলে না যে সেম প্রফেশনে বিয়ে করলে ঝামেলা হয়,
ম্যাক্সিমাম, কিন্তু এটা আমার কথা না, সবকিছুই সোশ্যালি এগুলো সব মানে কি বলে ওটাকে, প্রচলিত কথা যে আর ঝামেলা কখন হবে? যখন তোমাদের রিলেশনে কিছু একটা গন্ডগোল আছে, মানে ঝামেলা তখনই হবে যেমন যখন অপরজন কিছু একটা জানতে পারবে, তাই না? যে তুমি এটা করছো বা তুমি ওটা করছো, তোমার এটা ঠিক হচ্ছে না, সে সেটা জানতে পারছে, তাই একই ইন্ডাস্ট্রিতে আছে, তাই ঝামেলা হচ্ছে। কিন্তু যদি তোমাদের মধ্যে ট্রান্সপারেন্সি থাকে, তাহলে একই ইন্ডাস্ট্রি থেকেও ঝামেলাটা কি নিয়ে হবে? ম্যাক্সিমাম তো ঝামেলা ওই নিয়ে হয়, ডিরেক্টর কোনো অন্য মেয়ের সাথে ডেট করছে, সেটাই তো, মানে বউ কোনো অন্য হিরোর সাথে ডেট করছে, এই নিয়েই অশান্তিটা ওটাই হয়। বলছি যে কিছু একটা গন্ডগোল থাকতে হবে, না তো ঝামেলাটা কেন হবে একই ইন্ডাস্ট্রিতে থাকলে? বাট ওই চান্সেসটা কি বেশি থাকে? মানে তুমি তো তোমার কলিগসদেরও দেখেছো বা হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আছো, থাকে, ডেফিনেটলি থাকে, মানে সত্যি বিকজ কথা হ্যাঁ, এটা। এটা সত্যি কথা, বিকজ কিছু না কিছু কেউ করে ফেলে, দেন সেটা জানাজানি হয়ে যায়। যেহেতু যে কোনো ইন্ডাস্ট্রি বলো, ফিল্ম বলো বা এনি ইন্ডাস্ট্রি, তো সবাই সবাইকে চেনে ইন্ডাস্ট্রির মধ্যে থাকলে, তো জানাজানি হতে বেশি দেরি লাগে না। তো সেই যে ক্ষেত্রেই বলে যে একই সেক্টরে থাকলে সেটা মানে একটু প্রবলেমেটিক, কিন্তু তুমি প্রবলেমেটিক বলেই সেটা প্রবলেমেটিক। Correct. যা রটে কিছু তো ঘটে, তো কাইন্ড অফ সেরকমই। ওকে, এই যে ধরো তোমার এখন কন্টেন্ট ক্রিয়েশনে তো তুমি মানে খুব মন দিয়ে করছো, আমি দেখেছি তোমার অনেক কন্টেন্ট ইনস্টাগ্রামে তো প্রায় ফিডে আসে যে এই যে ডেলি ভ্লগ এইটা নিয়ে কন্টেন্ট করা, এটা কতটা প্রেশার? মানে নর্মাল কন্টেন্ট তো ঠিক আছে, মাঝে মাঝে পোস্ট করলাম, কোনো চাপ নেই, বাট যারা ব্লগিং করে মেনলি তাদের একটা হিউজ প্রেশার থাকে। আমি যদি 2 দিন পরে কন্টেন্ট দিই আমার রেলেভেন্সি কমে যাবে, পাবলিক আর হয়তো অ্যাকসেপ্ট করবে না, ভুলে যাবে কি হয়েছিল লাস্ট বার। তো এই কি প্রেশার থাকে মাথার মধ্যে? ডেইলি ভ্লগিং আর কন্টেন্ট দুটো আলাদা জিনিস। এবার কন্টেন্ট ক্রিয়েশনে আমরা প্রপার স্ক্রিপ্ট লিখে বলো বা প্রপার মেকআপ করে কন্টেন্ট করি, কন্টেন্ট আমরা প্রপার ভাবে শুট করি। ডেইলি ভ্লগিং ওটাও এক ধরনের কন্টেন্ট এখন বললে। তো ডেইলি ভ্লগিং এ আমরা নিজেদের লাইফটা তুলে ধরি, এবার সেটা মাঝে মাঝে প্রবলেমেটিক মনে হয়, কোনোদিন ইচ্ছে করছে না ব্লগ করতে, বাট করতে হচ্ছে, বিকজ অফ রিচ, অ্যালগোরিদম সবকিছু মেনটেন করতে গেলে করতে হয়। ব্র্যান্ড ডিলস থাকে অনেক সময়, সেগুলো দিতেই হবে ওই দিন, তো এরকম ব্যাপার থাকে। তো ডেইলি ব্লগিং ইচ্ছে না থাকলেও কিছু কিছু সময় করতে হয়। তো ডেইলি ব্লগিং আমার আগে একটু সমস্যা হতো, কারণ আমার মানে আমি অতটাও এক্সট্রোভার্ট নই, তো আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম কাইন্ড অফ। এখন ছিলে, এখন না। ব্লগিং করে করে একটু কথা বলি, তো ভীষণ প্রবলেম হতো। তো এখনো আমি ডেইলি ব্লগ করি যখন ভয়েস ওভার দিই বেশিরভাগ সময়, বিকজ আমার ওরকম ক্যামেরা খুলে কথা বলতে আনকমফোর্টেবল লাগে। তো এখনো ওই জিনিসটা কাটেনি, বাট ওই ভয়েস ওভার দিলে আমার মনে হয় যে ইজি হয়ে যায় বিষয়গুলো, সবকিছুই দেখাই, সবকিছুই তুলে ধরি, ডেইলি ছোট ছোট জিনিস, রান্না করা বলো বা ঘরে কি কি করছি, কি কি সাজাচ্ছি গোছাচ্ছি, কি করছি না করছি, ওগুলো যেগুলোই করি আমি সুন্দর করে সাজিয়ে ভয়েস ওভার দিয়ে আমি ব্লগ করি। এই যে ব্লগিংটা করা মানে ডেলি নিজের লাইফে সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়াতে দেখানো, তো এইটাই কি শুধুমাত্র রিচ পপুলারিটির জন্য, ইনকামের জন্য অবভিয়াসলি না, নাকি আমার ভালো লাগে আমি চাই এটা শেয়ার করতে সেই জন্য আমি শেয়ার করি? কিছু কিছু জিনিস চাই শেয়ার করতে, তাই শেয়ার করি। কিছু কিছু জিনিস ডেফিনেটলি ইনকামের জন্য। আর সব জিনিস তুলে ধরি এমনটাও নয়, অনেক জিনিস কতটা দেখাবো সেটা আমার উপর ডিপেন্ড করছে, যে আমি কতটা কি দেখাতে চাইছি, কি টপিকটা অডিয়েন্সের কাছে দিতে চাইছি, তো সেটা আমার উপরেই ডিপেন্ড করছে। তো দিনে 24 ঘন্টা হয়, আমার ব্লগ হয় 3 মিনিটের, তো 24 ঘন্টার মধ্যে আমি 3 মিনিট তুলে ধরছি। গ্রেট, এটা বেশ একটা ভালো ইনসাইটস, যে অনেকে বলে যে ডেলি করা পসিবল না। তো ডেলি তো তোমাকে 10 ঘন্টা শুট করতে হচ্ছে না, তুমি যদি ব্লগিং এ নিজে কেরিয়ার স্টার্ট করো, তুমি আধ ঘন্টা বের করে নাও প্রথম প্রথম, তার হ্যাঁ, মধ্যে মানে থেকে এডিটিং সব নিয়ে আমার হার্ডলি কত 10 মিনিটস লাগে, ওই 3 মিনিটস এর ব্লগ এডিট করতে আমার বেশিক্ষণ লাগে না। মানে 20-25 মিনিটে পুরোটাই হয়ে যাচ্ছে শুট হ্যাঁ, এডিট। আমি জাস্ট ছোট ছোট মোমেন্টস কিছু নিয়ে, তো 24 ঘন্টার মধ্যে যে 24 ঘন্টায় আমি ক্যামেরা খুলে বসে আছি এমনটা না। তোমার কি মনে হয় যে পাবলিক এত ভ্লগিং কন্টেন্ট পছন্দ কেন করে?
বিকজ দেখতে পাচ্ছে যে সবাই মানে ওদের মতোই, মানে সাধারণ সবাই যারা ব্লগিং করছে তারা, মানে যারা ডেইলি ব্লগিং করে, তারা যখন ভিডিওটা ছাড়ে লোকে রিলেট করছে যে ও আচ্ছা এটা তো আমার বাড়িতেও হয়। কারণ ব্লগিং কন্টেন্টে আমরা আমাদের ডেইলি বাড়ির জিনিসই তুলে ধরি ম্যাক্সিমাম। আমার মা কি করছে, আমার শাশুড়ি মা কি করছে, আমার বর কি করছে, আমরা কি করছি, রান্না বান্না। তো ওরা অডিয়েন্স সেটা রিলেট করে, আচ্ছা এটা তো আমাদের বাড়িতেও হচ্ছে, এটা মজার জিনিস, এটা তার মানে সবাই আমরা এক। তো সেই জায়গা থেকে দেখতে গেলে অডিয়েন্স ওইটাই কানেক্ট করে। মানে আমি যেটা বললাম আগে, অডিয়েন্সকে কানেক্ট করানো দরকার, ডেইলি ব্লগিং এ কানেক্ট করার কারণটাই ওইটা, কারণ রিলেট করতে পারছে। হুম। এই ধরো তোমার তো ইউটিউবে খুব অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার্স বা লাখ ইনস্টাতে, লাখ, হ্যাঁ লাখ লাখই তো অবভিয়াসলি, 2,20,000 মতো হ্যাঁ তো ইউটিউব। লাখ লাখই, ডবল লাখ মানে 2 লাখই। অ্যান্ড ইনস্টাতেও 150K এর উপরে যাই হোক, 190। 190। বা তো তুমি বলো, মানে যে মানুষটাকে আজকে আমরা পডকাস্টে ডেকেছি তার যেহেতু এত ফলোয়ার্স, তো আমাদের জানার ইচ্ছা বা যারা কন্টেন্ট দেখছে আজকের পডকাস্টটা, কত টাকা ইনকাম হয় কি সেই এটা থেকে? ইউটিউব অ্যাডসেন্স থেকে আমার এখন, মানে ইউটিউব যখন আগে করতাম অ্যাডসেন্স থেকে বেশি ইনকাম হয় না, মানে যারা ইউটিউবার তারা জানে। এবারে ইনকামটা হয় যখন তোমার এনগেজমেন্ট হাই থাকে, তখন ব্র্যান্ড ডিলস থেকে ইনকাম হয়। এবার তুমি কত এনগেজমেন্ট ক্রিয়েট করতে পারছো সেটা তোমার ইনসাইটস সবকিছু দেখলে বোঝা যাবে। তার উপরে ব্র্যান্ডসরা তোমাকে রেমুনারেশন ঠিক করে, মানে তোমার এনগেজমেন্ট রেটের ওপর তোমার রেমুনারেশন ঠিক হয়। তো ব্র্যান্ড ডিলস থেকেই মেইনলি ইনকামটা হয়। লোকে যে বলে ফেসবুকে ভিউজ হচ্ছে মানে প্রচুর টাকা কামাচ্ছে, ইউটিউবে ভিউজ হচ্ছে বলে প্রচুর টাকা, এমনটা নয়। অ্যাডসেন্স থেকে, মানে অ্যাডস থেকে বা ফেসবুক ভিউজ থেকে আমাদের সেরকম কোনো ইনকাম নেই। আর ইনস্টাগ্রামে তো ইনকাম নেই। মানে ফেসবুকে এত ভিউজ এত ফলোয়ার্স হওয়ার পরেও ইনকাম নেই বলছো? না, মানে ইনকাম বলতে সেইটাই আর কিছু হয় না, মানে তার থেকে অনেক বেশি এফোর্ট আমরা মানে দিচ্ছি। তাও কত, ধরো কারোর যদি ভিডিওতে 1 লাখ ভিউজ আসে, কত ইনকাম করবে? 1 লাখ ভিউজে আমাদের আসে হলো 80 টাকা মতো। 1 লাখ ভিউজে 80 টাকা? মানে এটা কোথাকার বলছি, ইউটিউব না ফেসবুক? ফেসবুক। ফেসবুক। আর ইউটিউবে? ইউটিউবে 1 লাখ ভিউজ হলে তোমার ওই 800-900 এরকম আসবে। ওকে, বাট ফেসবুকে তো ইউটিউবে অনেকটাই কম। ফেসবুকে অনেকটাই কম, কারণ ফেসবুকে রিচটাও সেরকম, মানে অডিয়েন্স বেশি, সারাক্ষণ হ্যাঁ। ফোন ফেসবুক খুলে বসে আছে। ইউটিউবে 1 লাখ ভিউজ করা অনেকটাই টাফ হয়। তো সেক্ষেত্রে সেখানে একটু বেশি, মানে লং ভিডিও তো তাই জন্য ওখানে, আর ফেসবুকে শর্ট ভিডিও বলে ওখানে 80 টাকা। আর ফেসবুকে যেহেতু লং ভিডিও ছাড়ি আমরা, তো ওয়াচ টাইমের উপরে অনেকটা ডিপেন্ড করছে, তো সেখানে গিয়ে আমরা ওরকম। সো ক্রিয়েটারদের মেইন ইনকাম তারা ব্র্যান্ড ডিলস বলছো? ওকে। 100K থাকলে, 100K না, ধরো কারোর 50K আছে, নতুন কন্টেন্ট করছে, কিছুদিন হলো 50K করে নিয়েছে, সে কত টাকা চার্জ করতে পারে ব্র্যান্ডসের থেকে? তার এনগেজমেন্টের উপর ডিপেন্ড করছে, তার কিরকম এনগেজমেন্ট হচ্ছে। এনগেজমেন্ট মিন্স লাইকস, লাইক, শেয়ারস, শেয়ারস, কমেন্টস। হ্যাঁ ভিউজ। তোমার 50K ফলোয়ার্স মানেই যে তোমার 50,000 লাইকস ভিউজ আসবে এটার কোনো মানে নেই। মানে তোমার 50,000 ফলোয়ার হলে তুমি 5,000ও পেতে পারো, তোমার 50,000 ফলোয়ার হলে তুমি 20,000ও পেতে পারো। সবই ডিপেন্ড করছে তোমার এনগেজমেন্টের উপর। মানে যত মানুষ বেশি কন্টেন্ট দেখছে, শেয়ার করছে, সেটার উপরে। বাট অ্যাভারেজ তাও কিরকম আসে? ধরো ঠিকঠাক এঙ্গেজমেন্ট, খুব বিশালও না বা একদম বাজেও না, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট এবার ব্র্যান্ড ডিলস প্রত্যেক মাসে যে ঢুকবেই সেটার কোনো গ্যারান্টি হ্যাঁ নেই। ওটাই বলছি, মানে অ্যাভারেজ কিরকম কোনো ব্র্যান্ড, ধরো একটাই ব্র্যান্ড এসছে কারোর কাছে, সে কত টাকা চার্জ করতে পারে? কারণ অনেক সময় ব্র্যান্ড হয়তো অনেক লো পে করে দেয়, বা ক্রিয়েটার জানেই না। 50,000 ফলোয়ার হলে আই গেস 15K মতো ইজ ওকে। 15K, সো যদি 100K হয় 30K, 150K ফলোয়ার্স হলে 50K, এরকম ভাবে যাবে? অতটা ভাবছি না, বাট হ্যাঁ ওরকম করতে পারে। হ্যাঁ এনগেজমেন্টের উপর ডিপেন্ড করছে, এনগেজমেন্ট ঠিকঠাক থাকলে। ওকে, তো মেইনলি তাহলে ইনকাম হয় এখান থেকে যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট করছে ব্র্যান্ড ডিলস এর উপরে, বাকি সমস্ত অ্যাডসেন্স এর থেকে সেরকম ইনকাম আসে না। তাহলে এই যে সবাই বলে যে সাবস্ক্রাইব করো, ফলো করো, এটা কিসের জন্য?
ফলো করলে তুমি যদি ফলো করো তাহলে আমার ভিডিও তোমার পেজে আসবে। বাট আসে কি ফিরে আজকালকার আসবে। দিনে যে প্রত্যেক যারাই ফলো করে তাদের কাছে কি ভিডিও যায়? না, তোমার ওই যে বললাম এনগেজমেন্ট, তোমার কত কে লাইক করছে, প্রথমে হয়তো ইনস্টাগ্রাম শো করবে হুম। কয়েকজনকে, তারা যদি রিয়াক্ট করে, লাইক করে, কমেন্ট করে, তবেই সেই ভিডিওটা কিন্তু আবার পুশ করবে ইনস্টাগ্রাম পরের গ্রুপের কাছে। তো সেটাই হলো ডিপেন্ড করছে যে ফার্স্ট 3 to 4 মিনিটস তোমার ভিডিওটা কারা দেখছে। ওকে, ইনস্টাগ্রামে গ্রো করার জন্য কিছু টিপস তুমি যদি বলো যে এই জিনিসগুলো করলে তুমি তোমার ভিডিওতে প্রচুর রিচ পাবে। এ সুন্দর সুন্দর রিলেটেবল কন্টেন্ট বানিয়ে যেতে হবে, আর একটু কনসিস্টেন্ট হতে হবে। ওই যে 1 মাসে একটা বানালাম তারপরে গিয়ে 2 মাস পর বানালাম, সেরকম করলে হবে না। মানে একটু কনসিস্টেন্ট, তুমি যেটাই করো, তুমি কুকিং ব্লগ করতে পারো, তুমি ডান্স ভিডিওস করতে পারো, তুমি ফানি কন্টেন্ট বানাতে পারো, তুমি সিনেম্যাটিক রিলস করতে পারো, যেটাই করবে তুমি সেটাই কনসিস্টেন্টলি করে যেতে হবে। একদিন রান্নার ভিডিও ছাড়লাম, একদিন ডান্স ভিডিও ছাড়লাম, এরকম করলে হবে না। তাহলে তোমার রান্নার অডিয়েন্স আবার আনফলো করে দিতে পারে তোমার ডান্স রিল দেখতে। মানে আমি একটা জিনিস দেখার জন্য ফলো হুম। করেছি আর তুমি তুমি করতেই পারো, তোমার 2টো চ্যানেল করে নাও, একটা কুকিং এর চ্যানেল করে নাও, একটা ডান্সের চ্যানেল করে নাও, তাহলে অসুবিধা Okay. হবে না। হ্যাঁ, বাট সেখানে আবার টাইমটাও ডিভাইড হয়ে যাবে, দুটো ম্যানেজ করো। সো একটা গ্রো করো দেন আর একটা হুম। এরকম ভাবেও করতে পারো। সেটাও হতে পারে, কারণ অনেকেরই আছে 2-3টে করে প্রোফাইল। হুম। তুমি বেটার কন্টেন্ট ক্রিয়েটার না অনন্যা বেটার কন্টেন্ট ক্রিয়েটার? অনন্যা প্রচুর এফর্ট দেয় কন্টেন্ট ক্রিয়েশনের থেকেও বলবো যে সোশ্যাল মিডিয়ার পেছনেও বেশি এফর্ট দেয়। মানে ছবি পোস্ট করা থেকে শুরু করে রিলস বানানো, ও কন্টেন্ট ওইভাবে করে না। কন্টেন্ট করলে আমরা একসাথেই করি সবাই মিলে, বাট ওই রিলস অ্যান্ড ফটোজ এর পেছনে ওর প্রচুর এফর্ট। ওকে, সো তোমার উত্তরটা পেলাম না, বেটার কন্টেন্ট ক্রিয়েটার কে? কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েশন দুজনেই অ্যাকচুয়ালি ভালো, মানে মোটামুটি তোমাকে ভালো। তো ভোট দেওয়া, এই অপশন এ অপশন বি চুজ করো, কি করবে ও বলো? ও, হুম। অনন্য। মানে এটা কি দিদি বলে বলছো নাকি নর্মাল কেউ হলেও একই উত্তর আসতো? নর্মাল কেউ হলেও একে আমি দিদি ওইভাবে বলিনি, বাট ও প্রচুর এফর্ট দিয়ে যেটাই করে, রিলস হোক, রিলসটাও তো একটা কন্টেন্ট, হুম। বা ও যে ছোট ছোট ব্লগ করে সেটাও কন্টেন্ট। তো ওর প্রচুর এফর্ট থাকে, সেটা আর প্রচুর কনসিস্টেন্ট, যেটা আমি বলছিলাম, ছবি তোলা থেকে শুরু করে রিল করা থেকে শুরু করে ভীষণ কনসিস্টেন্ট, যেটা আমি মেনটেন করতে পারি না অতটা, মানে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়। তোমার আর অনন্যার বন্ডিং কেমন অফ ক্যামেরা বা পার্সোনাল লাইফে? মানে তোমাদের মধ্যে কি কোন জিনিস নিয়ে হেভি বাওয়াল হয় যে এইটা নিয়ে তো হেভি ঝামেলা, কথা বন্ধ হয়ে যায়? পাওয়াল ওইভাবে হয় না, ছোটবেলায় হতো। ছোটবেলায় ও দুষ্টুমি করতো, যেমন আমার হেয়ার ব্যান্ড নিয়ে লুকিয়ে রাখতো, ভেঙে দিত, সেটা আর দিত না, মানে এরকম দুষ্টুমি করতো। তো বাওয়াল ওইভাবে হয়নি, বাট ওই আর কি, তো একটু মারামারি হতো ছোটবেলায়, বাট বড় হয়ে আর ওইভাবে হয়নি কিছু। বড় হয়ে ও ধরো কিছু একটা লুকোচ্ছে, ওটা আমি মাকে বলে দিলাম, আমি কিছু লুকোচ্ছি, ও মাকে বলে দিলে, এইগুলো হয়েছে। এবার তারপরে বিয়ের পর আর ওইভাবে তো এখন আর ও আলাদা থাকে, আমিও আলাদা থাকি। আরে মানে হ্যাঁ, যখন ওই কন্টেন্ট করি আমরা তখনই আমাদের দেখা হয়, তখন একটু আড্ডা গল্প হয়। হ্যাঁ, হলে একসাথে না থাকলে তো ঝামেলাটা হয় না, না দূরে থাকলে হুম। মাঝে মাঝে আসছে কি আর ঝামেলা করবো। ঠিক কথা। বাট এই যারা কন্টেন্ট ক্রিয়েটার এখন বা কন্টেন্ট ক্রিয়েশন করছে এখন, অনেকে বলে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি করলে তুমি ভাইরাল হয়ে যাবে, রিচ পাবে। তো এটা কি সত্যি কথা? মানে অনেকে ইচ্ছা করে ওই জন্য হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। তোমার কি মতামত এটাতে? হুম, করে তো অনেকে, ইচ্ছা করেই করে। ইনফ্যাক্ট এখন লোকজন, আমি কি বলবো, আমি হাসছি বিকজ আমার হাসি পায় এগুলো দেখলে। এখন লোকজন মারা গেলে লোকজনের ছবি দিয়ে পোস্ট করে যাতে রিচ বাড়ে। মৃত মানুষের সাথে ছবি দেয় বা ভিডিও দেয়, বা তাদের কোনো স্ক্রিনশট তুলে ফেসবুকে পোস্ট করে দেখাতে হবে যে আমি এই মরা মানুষটাকে চিনি, এইটা যাতে রিচ পায়। তো তুমি যদি সত্যি তার মানে মৃত্যুতে দুঃখ পেয়ে থাকো বা কিছু করে থাকো, তুমি কোনোদিন পোস্ট করতে না সেরকম ছবি বা ভিডিও, তুমি পোস্ট করতে না। নিজের বাড়ির লোক কি পোস্ট করে যে আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে? এগুলো তো করে না, করে শুধু বাইরের লোক, ব্লগাররা। এটাই।
বাট এগুলো একদমই না, অনেক সময় আমরা দেখিও যে এমন এমন ভিডিওস পোস্ট করে, খুব প্রাইভেট ভিডিওস, হসপিটালে অ্যাডমিট আছে বা হয়তো এমন কোনো একটা ইনসিডেন্ট, সেগুলো সব পাবলিক প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে এবং তারা সো কল্ড মিডিয়া রিচ পাওয়ার জন্য অনেক কিছু করছে। তো একদমই সেটা তো উচিতই না। কিন্তু আমি এটা ছাড়াও ধরো অনেকে, কেউ একজন কিছু ভিডিও বানালো, ঠিক আছে, তার ভিডিওটা দেখে সাপোজ হয়তো প্রচুর রিচ হচ্ছে, অনেক টাইম লাইনে আসছে, ব্যাস একটা চলে আসলো ট্রোল করতে। তো এরকম তোমার সাথে কোনো ইনসিডেন্ট হয়েছে যে তোমাকে নিয়ে খুব বাজেভাবে ট্রোল হয়েছে? আমাকে নিয়ে আমাকে ট্রোল ভিডিও বানিয়েছে কেউ? ন্যাকামির আগে বানিয়েছে কয়েকটা, ন্যাকা ভাবে কথা বলে বলে এরকম বানিয়েছিল কয়েকটা, বাট দেন ওরা নিজেরাই চুপ হয়ে গেছে। তারপরে বোনকে নিয়ে ভীষণ রোস্ট ভিডিও বানিয়েছিল কয়েকজন, ওরও ন্যাকামির জন্যই বানিয়েছিল। তো ন্যাকামির বিষয়টা দেখো, এবার আমার মা বাবার সাথে আমরা যখন থাকি, আমরা ভীষণ আদুরে ভাবে কথা বলি, তো সেখান থেকে একটা অন্য একটা আদুরে আদুরে ব্যাপার থাকে, তো ওটাকে লোকে ন্যাকামি হিসেবে সোশ্যাল মিডিয়ায় দেখে। বিকজ আমি জানি না, মানে আমরা বাড়িতে ওইভাবেই কথা বলি, লোকেরা ওরকমভাবে কথা বলে না, সেটা মানে আমি বুঝতে পারি না কেন। হয়তো তারা অতটা ফ্রেন্ডলি না তাদের প্যারেন্টস এর সাথে বা তাদের হাজবেন্ডের সাথে, যাই হোক। তো সেক্ষেত্রে সেটা ন্যাকামি হিসেবে সোশ্যাল মিডিয়াতে আসে। তো এখন তো আর সেরকম আমরা ভিডিও করি না, ভয়েস ওভারেই করি, অনন্যাও তাই করে। তো রোস্ট ভিডিও দেখো, ভিউজ পাওয়ার জন্য তো ডেফিনেটলি রোস্ট ভিডিও করে। বিকজ আমার কোথাও গিয়ে মনে হয় যে রোস্ট ভিডিও কিছু কিছু লোক ভালো করে, ভালো রোস্টিং করে, বাট কিছু কিছু লোক ইচ্ছা করে তাদের ছবি সামনে নিয়ে যাতে প্রথমেই লোকে কানেক্ট করে, একটা প্রথমেই ছবিটা দিয়ে দিল যাতে লোক স্টপ করলো, তারপরে শুরু করলো, হয়তো অতটা রোস্ট করতে পারছে না, বাট কিছু একটা বলতে হবে যাতে একটু রিচ পায়। তো ওটা ওটা একটু করে লোকে, হ্যাঁ, ভিউজ পাওয়ার জন্য করে। অ্যান্ড কমেন্ট সেকশনে মিক্স তো কমেন্টস থাকে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, যারা খারাপ বলে সেটা দেখে তোমার কষ্ট হয়? না, অ্যাকচুয়ালি আগে আমি ভাবতাম যে এরকম কেন বলে লোকে, বিকজ দেখো ফেসবুকে ইউটিউবেও বলতো, ফেসবুকে প্রচুর বলে। এবারে আগে আমি ভাবতাম যে এরকম কেন বলছে লোকজন, তারপর ভাবলাম যে দেখো, তখন প্রথম প্রথম লোকজন আমাকে চিনছে কন্টেন্ট ক্রিয়েশনের এদিক থেকে, তো সেখানে গিয়ে অনেকেই অনেক কমেন্টস করেছে যে এ তো প্রথম দিক থেকে যখন বিয়ের পর কন্টেন্ট ক্রিয়েশন করেছি, তো সবাই বলতো যে বিয়েটা করেছে কাজ পাওয়ার জন্য ডিরেক্টরকে, যেটা বললে। তারপর বলেছে যে টাকার জন্য বিয়ে করেছে, দুই বোনই খুব শিয়ানা বড়লোক বর দেখে বিয়ে করেছে। তো এইসব প্রচুর কমেন্ট পেতাম প্রথম দিকে, বাট দেন আমি ভাবলাম যে এর মধ্যে তো কোনোটাই সত্যি না, তো আমি এত ভাবছি কেন এগুলো নিয়ে। তো প্রথমে হয়তো একটু রিয়াক্ট করতাম যে আপনি বেশি জানেন, এই করেন সেই করেন, এখন লিখতে কমেন্টে? আমি সবাইকে রিপ্লাই দিই, ফেসবুকে এখনো দিই। তো এখন হা হা করে ছেড়ে দিই যে আমার কিছুই যায় আসে না যে তুমি কি বলছো, বিকজ আমি জানি আমি কি আজীব শোনাচ্ছে এটা। But হ্যাঁ, আমি জানি আমি কি। আমি জানি আমি কি। তুমি না আমার বাড়িতে থাকছো, তুমি না আমাকে চেনো, আমি যে দেখার যে ভিডিওটা দেখছি সেটার উপর তুমি জাজ করছো, বাট সেটাও ভুল জাজ করছো। তো অত ভেবে লাভ নেই। তো লোকে কোথাও না কোথাও কিছু বলবেই, তুমি যাই করো, তুমি যাই করো, তুমি ভালো কাজ করলেও লোকে বলবে, তুমি খারাপ কাজ করলেও লোকে বলবে। তুমি যদি কাউকে কিছু ডোনেট করতে যাও, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে দেখাও, বলবে ওই দেখো ক্যামেরা অন করে ডোনেট করছে। যদি ক্যামেরা না নিয়ে যাও তাহলে বলবে তুমি এমন কি সোশ্যাল কাজ করো। হ্যাঁ, তো কিছু না কিছু বলবেই। শাহরুখ খানেরও ট্রোলার আছে, তো বাকি সবাই তো সবাই মানে শাহরুখ খানের সাথে তুলনা না, but না still বলছি, মানে ওকেও যদি কেউ ট্রোল করতে পারে তো পাবলিক প্রচুর আছে যাকে বড় বড় সেলিব্রিটি, মানে যখন মিডিয়া তাদের ওরা তো আর ব্লগ টক করে না, তো ওদের যখন মিডিয়া কিছু ক্লিপিং ছাড়ে, সেই ক্লিপিং এর নিচেও ভীষণ নোংরা কমেন্টস থাকে। বাট আজকে যারা ধরো নতুন ক্রিয়েটার,
তুমি যেরকম এতদিন প্রথম প্রথম নিশ্চয়ই খারাপ লাগতো, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। বাট যে হয়তো আজকে নতুন কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যান করছে, বাট ওই একটা ভয়তে যে লোকে জাজ করবে আমাকে, এই জন্য সে 2 স্টেপ পিছিয়ে আসছে, যে না থাক, আমার মানে একটা বাজে কমেন্ট পেলে কান্না পেয়ে যাবে, দরকার নেই। তাকে তুমি কি অ্যাডভাইস দেবে? লোকে তোমাকে টাকা দিচ্ছে, লোকে তোমাকে খাওয়াচ্ছে, তুমি নিজের কাজটা করো। লোকে তো দেখছে তোমাকে, ওরা তার যদি পছন্দ না হয় সে চ্যানেলটা অফ করে দিতে পারে বা চ্যানেলটা ব্লক করে দিতে পারে, তার ফিড থেকে সরিয়ে দিতে পারে বা নট ইন্টারেস্টেড করে দিতে পারে। বাট সে কিন্তু দেখছে, আবার কমেন্টও করছে, মানে তাতে তো তোমার কিছু যায় আসার কথা না। সে তোমাকে টাকাটা দিচ্ছে না, তো তুমি তোমার টাকা ইনকাম করার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। And তার কি কমেন্টে রিপ্লাই করা উচিত? রিপ্লাই নেগেটিভলি করার দরকার নেই, মানে এই আমি যেরকম করি একটু সার্কাস্টিক ভাবে, একটু হাহা দিয়ে এরকম ভাবে করলে। আচ্ছা, তুমি তোমার মতো করে ডিল করো আর কি। না, একদমই ভালো জিনিস। না, ট্রোলিং এর বিষয়টা বললাম কারণ সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখা যায় যে কোনো পলিটিশিয়ানস থেকে শুরু করে কোনো অ্যাক্টার্স, মানে তাদেরকে নিয়ে প্রায় সব ট্রোল হয়ে থাকে। হ্যাঁ, আমাদের এখানে তো অনেক কিছু হয়ে থাকে। ভালো কথা, পলিটিশিয়ান বলতে মনে পড়লো, এই যে ভোটের পরে সব যারা পলিটিশিয়ানস হিসাবে ছিল টলিউডের অনেকে, তারা কেউ কেউ বেরিয়ে আসছে, কেউ কেউ রং বদল করে নিচ্ছে। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? আমি দেখো, কে কোন দলে ছিল এটাই আমি অত গভীরে জানতাম না, এই এখন আমি সিরিয়াসলি বলছি, আমার এত পড়েনি যে আমি জানতে গেছি যে ওরা কি দলের বিলং করছে। বিকজ আমি ওইভাবে অ্যাক্টার্সদের যারা অ্যাক্টিংও করছে এবং যারা পলিটিশিয়ানও, দুটো কাজ একসাথে করছে, আমি তাদেরকে ওইভাবে পলিটিশিয়ান হিসেবে দেখিনি কোনোদিন। ওরা অ্যাক্টার, আমি জানি যে ওরা অ্যাক্টার। তো কে কোন পলিটিক্স থেকে বেরোচ্ছে, কে কোন পলিটিক্সে ঢুকছে, কে কি বলছে না বলছে, এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি। মানে আমি সেখানে জাজ করার কেউ কি হিসেবে ঢুকেছিল, কি হিসেবে বেরোচ্ছে আমি জানি না। মানে আমি সত্যিই জানি না, মানে তারা কি কমেন্ট করেছে আমি সবই সোশ্যাল মিডিয়াতেই দেখছি। আমি সত্যিই জানতাম না এত কিছু। তুমি যদি ইন্ডাস্ট্রির ভিতরে, সো তোমাদেরও অনেক কলিগস আছে, একসাথে সিরিয়াল করো, তারা হয়তো এরকম করেছে আগে এক পার্টিতে, এই পার্টিতে, তোমাদের মধ্যে নিজেদের কিছু ডিসকাশন হয় না মেকআপ রুমে? এবারে যারা যে পার্টিতে ছিল তারা কোন পার্টিতে যাবে না যাবে তাদের ব্যাপার, তো তারা কি ডিসিশন না, নিচ্ছে আমি তাদের সে তো ব্যাপার। অবশ্যই, আমি জাস্ট জানতে চাইছি যে তুমি ইন্ডাস্ট্রির ভিতর থেকে তোমার কি মতামত। যেরকম আমার আগে একজন গেস্ট ছিল, স্যান্ডি রং, কোরিওগ্রাফার। তো স্যান্ডিদাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, তো স্যান্ডিদা বলেছে যে হ্যাঁ, তার ইচ্ছা, সে করবে, তার মনে হয় যে আজকে এই পার্টি সাপোর্ট করবে, সেটা মুখের উপরে বলো, কিন্তু ওই রাতারাতি তুমি ফটো ডিলিট করে দিও না, বা রাতারাতি জয় শ্রীরাম বলে চলে এসো না। যেটা করবে বলে করো, তোমার কারণ দেখিয়ে করো, বাট তুমি করতে পারো, তোমাকে বাধা দেয়নি। হ্যাঁ, না মানে না, মানে না, exactly. এইটা কি করে হয়? মানে তুমি একটা ছিলে, তারপরে হঠাৎ করে জিতে যাওয়ার পর তুমি অন্য একটা হয়ে গেলে, আমি জানি না, হতেই পারে। এবার হয়তো সে অন্য একটা স্টেটে ছিল, অনেক প্রেশারে ছিল, মেবি, আই ডোন্ট নো। আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি এটা নিয়ে কি কে কোন প্রেশারে বা কোন স্টেটে থেকে সে ওখানে চেঞ্জটা করছে পার্টি। বাট জিতে যাওয়ার পরেই সবাই কি প্রেসারে থাকে, মানে আগে ছিল সেটা মনে পড়ে? আমি পলিটিক্স অত মানে হতেই পারে, আমি জানি না, আমি অত হাই লেভেলের পলিটিক্স নিয়ে আমি গবেষণা করো না? না না, ওদেরকে কি বলা হয়েছিল, ওরা এখন কি বলা হচ্ছে, আমি কিছুই জানি না। মানে ওরা একটু মানে যারা পার্টি চেঞ্জ করছে তারা অনেকটাই হাই লেভেলের, তো আমি অতটা দূর এগোতে পারিনি, তো আমি অনেক ডাউন। আমি সত্যিই জানি না তাদের হাই লেভেলে হাই ব্যাপার হয়। ঠিক আছে, পলিটিক্স নিয়ে আমরা খুব বেশি ডিসকাশন করবোই না, বাট যেটুকু তুমি বললে একদম ঠিকঠাকই, মানে নর্মালি আর আমরা এটাই যদি ভাবি। আগের পার্টিটা জিততো, ফ্লো এইদিকেই যেত। হুম। এটা
এটা কিছু করার নেই। এখন যে পার্টি আছে, এখন যে জিতেছে সেদিকে ফ্লো যাচ্ছে। আর যদি এই পার্টি পাওয়ারে না থাকে আবার ওইদিকে, মানে এটা লোকজনের হ্যাবিট হয়ে গেছে এখন। কি করবে কিছু আগে থেকে বুঝতে পারবে না, যখন হবে যখন হবে তখন। ওকে। সো আমরা নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে তুমি বলো যে কনভারসেশন কেমন হচ্ছে আমাদের? ভালো, খুবই ভালো। তোমার ফার্স্ট পডকাস্ট? হ্যাঁ, কাইন্ড অফ, বিকজ আমি দেখো ইন্টারভিউ দিয়েছি, মিডিয়া অনেক জায়গায় গেছে, বাট এরকম পডকাস্ট শো আমি সত্যি ওইভাবে করা হয়নি। একদম মিডিয়ার বা ওখানে তো একটা প্রশ্ন থাকে যে আমরা এইটা নিয়ে ডিসকাস করবো পরপর, বাট যেরকম আমরা স্টার্টিং থেকেই করছি যে আমরা জানার ট্রাই করি যে ধরো আমাদের যে গেস্ট আসছে, ঠিক আছে, তো আমরা গেস্টদেরকে কেন বলি, হয়তো সেই মানুষটা, হয়তো না অবভিয়াসলি সেই মানুষটা কিছু করেছে লাইফে যার জন্য আমাদের মনে হয় যে না এর কন্টেন্ট বা কন্টেন্ট বলবো না, বাট এই মানুষটার থেকে অডিয়েন্স কিছু নতুন জানতে পারবে বা তার থট প্রসেস সম্পর্কে বুঝতে পারবে। সো আমি আমার ফিডব্যাক দিচ্ছি, ঠিক আছে, তুমি একজন পপুলার ফেস, অ্যাক্ট্রেস, কন্টেন্ট ক্রিয়েটার, তো তোমার যে জার্নিটা, ঠিক আছে, তুমি অ্যাক্টিং থেকে স্টার্ট করেছো, আজকে এত ভালো কন্টেন্ট করছো, সাথে অ্যাক্টিংও করছো, দুটো ব্যালেন্স করছো, এত হাসি খুশি তুমি পুরোটা ম্যানেজ করছো। তো আমরা জানতে চাইছি যে এটার, এই জার্নিটার ব্যাকে যে স্টোরিটা আছে সেটার সম্পর্কে। এই যে তুমি কথায় কথা অনেক কিছু শেয়ার করেও দিলে, যেরকম হাসি খুশির মধ্যে মধ্যে যদি আমরা কিছু গেস্টের থেকে বের করতে পারি, তো এটাই আমাদের উদ্দেশ্য থাকে। আর এই হাসি খুশি থেকে আমার মনে পড়লো, মানে আমার এরকমই হয়, কথায় কথায় পরের পয়েন্ট মনে পড়ে। এই যে সোশ্যাল মিডিয়াতে অনেকে কন্টেন্ট করে, কমেডি ভিডিও করে বা খুব অন্যান্য টপিকস নিয়ে কন্টেন্ট করে, ক্যামেরার সামনে সবাই খুব হাসি খুশি বা আমরা খুব হ্যাপি হ্যাপি ব্যাপার বা এটা এটা খুব বেশি পোর্ট্রে করে তারা। এবার আমি দুটো সিনারিওতে আসবো। একটা হচ্ছে যে আমরা দেখছি আজকে খুব হ্যাপি কাপলস তারা, ঠিক আছে, খুব মিষ্টি মিষ্টি ব্লগ বানাচ্ছে, বাবু সোনা অনেক কিছু। কালকে যখনই তাদের কোনো একটা বাওয়াল হচ্ছে, মানে যত পুরনো জীবনেরও ঘটনা ছিল সব কিছু বের করে একদম সোশ্যাল মিডিয়া ভর্তি করে দিচ্ছে এবং সেটা নিয়ে আরো 10টা লোক রোজগার করছে কন্টেন্ট বানিয়ে। এটাতে তুমি কি টিপ্পনি দেবে? এবারে দেখো, এটা আমি একদমই রিলেট করতে পারি না, বিকজ পারো না? তোমার কাছাকাছির মধ্যে কেউ না করেনি না এরকম? না না, ওটা আমি বলছি, আমার আমার ক্ষেত্রে আমি বলছি যে আমি রিলেট করতে পারি না। তুমি খুব দুষ্টু। তো আমি রিলেট করতে পারি না এই কারণেই বললাম, বিকজ আমি আমার ডেইলি লাইফ যেটা তুলে ধরি আমার ব্লগের মাধ্যমে, সেটা খারাপ হোক ভালো হোক দুটোই দেখাই। মানে আজ আমার কিছু একটা হলো বাড়িতে ঝামেলা, আমি সেটাও দেখাবো। আজ আমার বাড়িতে কোনো একটা উৎসব হচ্ছে, সেটাও দেখাচ্ছি। তো বাকি কন্টেন্ট ক্রিয়েটাররা কি হয়, যখন কোনো ভ্লগ দিচ্ছে বা কিছুই দিচ্ছে বা রিলস দিচ্ছে, ফটো দিচ্ছে, তখন ওরা শুধু হ্যাপি মোমেন্ট গুলোই তোলে। এই ভয়ে বা সোসাইটির ভয়ে বা যে কারোর ভয়ে, কোনো প্রেশারে হতে পারে যে মা বাবা কি ভাববে যে ওরা হ্যাপি নেই বা কিছু, সেই কারণে ওরা শুধু হ্যাপি মোমেন্টস গুলোই তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে, যার কারণে আমরা দেখতে পাই না যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে তাদের লাইফে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমরা অনেক কিছু জানছি না, মানে আমরা খালি যেটা ওরা দেখাচ্ছে সেইটুকুনি দেখছি, ফেক প্রেজেন্টেশন। সেটা অনেকটা, সেটা চাপে পড়েই হোক বা সোসাইটির চাপে হোক বা বাপের বাড়ির চাপে হোক বা রিলেটিভসদের চাপে হোক, ওরা খালি হ্যাপি মুমেন্টস গুলোই তুলে ধরছে। বা এটা এটার পাবলিক একটা কি বলবো, পাবলিক ফিগারের স্যাড লাইফ হতেই পারে না, এটা তুলে ধরার জন্য অনেকে খালি হ্যাপি মোমেন্টস, সবাই খুব হ্যাপি, ভীষণ হই হুল্লোড় করছে রিলেটিভস, তো সেগুলো তুলে ধরে। বাট আমার ক্ষেত্রে সেটা কিন্তু একদমই নয়। যারা আমার ডেইলি ব্লগ ফলো করে তারা জানে যে আমি আমার বাড়ির ঝামেলাও তুলে ধরি, যে এই আজকে আমার এর সাথে এই ঝামেলা হয়েছে, আজকে এই চলছে বাড়িতে, তো সেটা ভীষণ মিষ্টি ঝামেলা, মানে এই না যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো আমাদের ওই রকমই, মানে আমার যে রিলেশনই থাকুক না কেন, বর হোক, শাশুড়ি হোক, মা বাবা হোক, বোন হোক, সুকান্ত হোক, হোয়াট এভার, তো যাদের সাথেই যাই হয়ে থাক আমি ভীষণ ওইভাবে স্পোর্টিংলি নিই।
মানে আজ যদি ঝামেলা হলো, আমার ওর সাথে ঝামেলা হলে আমি কথা বলবো না, ভীষণ ওপেন এটা নিয়ে। তো যার কারণে আমাকে অডিয়েন্স পরে বলতে পারবে না যে ও তোমার সাথে তো এটা ছিল না, তুমি হঠাৎ করে এখন এটা বলছো, এটা কোনোদিন বলতে পারবে না। বিকজ আমি ওরকম ফেক প্রেজেন্টেশন করতে পারি না। আমার নিজেরই কিরকম লাগে যে যার সাথে আমার সম্পর্ক ভালো না তাকে কি করে আমি ভালো করে দেখাবো, দরকার হলে আমি ভিডিও করবো না। মানে আমার কাছে এটা মনে হয় দরকার হলে আমি ভিডিও করবো না, বাট আমি যে মানুষটাকে আমার পছন্দ হচ্ছে না তাকে নিয়ে সারাক্ষণ ভিডিও করে তাকে ভালো দেখানোর কোনো মানে হয় না আমার কাছে। বা হয়তো অডিয়েন্স পছন্দ করে বলে তারা করে, এরকম ব্যাপার হতে পারে, কিন্তু তুমি সেটা কতদিন টেনে নিয়ে যাবে? সেটা তো একটা কি বলবো রে, পরিবেশ, তুমি কি পরিবেশে থাকছো, তাই না? তুমি কি পরিবেশে থাকছো, তোমার চারিদিকে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় হ্যাপি দেখাচ্ছে, তুমি বাড়িতে খারাপ, তাহলে এটা মানে কি লাইফ তুমি লিড করছো, তাই না? তুমি কি শুধু টাকা ইনকাম করার জন্য বা নিজের ইমেজ মেনটেন করার জন্যই বেঁচে আছো? ইউ নিড আ হ্যাপি লাইফ। তো ওই হ্যাপি লাইফের জন্য তোমাকে সেটা থেকে বেরিয়ে আসতেই হবে কোনো না কোনো দিন। তো ওটা কতদিন ওই ফেক ইমেজটা তুমি ক্যারি করবে? একদমই তাই। আর যখন কোনো কিছু প্রবলেম হয় তখনই সেটা পাবলিকের সামনে চলে আসে আস্তে আস্তে। এবং তোমার কি মনে হয় সেটা আনাও কি ঠিক জিনিস, যে শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে এলাম যে এই ছিল আমাদের মধ্যে? তো সামহাও হয় না যে মানে কেউ হয়তো ভাবছে যে আমি ওর সম্পর্কে বললে ওকে এক্সপোজ করা হবে, বাট সে যে মানে অন্যভাবে নিজেকেও এক্সপোজ করে দিচ্ছে পাবলিকের কাছে, সেটাও ঠিক না। মানে এটাতে তোমার কি পয়েন্ট অফ ভিউ, বা তুমি তাদেরকে কি বলতে চাও? তোমার ক্লোজ সার্কেলে কি এরকম লোকজন আছে কেউ? লাস্ট একটা বাজে প্রশ্ন, এবার আমি জিজ্ঞাসা করছি অডিয়েন্স হিসেবে। বাট এমনি যেটা বলার সেটা হলো যে আম, ওর হয়তো কোথাও গিয়ে মনে হতেই পারে যে লোকে কি ভাববে, মানে কেন হচ্ছে সেপারেশন, বা কেন কিছু হচ্ছে, কেন ঝামেলা হচ্ছে, বা কেন ভালো নেই, সেটা সেটা দেখো আমি এখন সেইভাবেও বলতে পারবো না তার মেন্টাল স্টেট কি, সে কোন মেন্টাল স্টেটে সেটাই সেগুলো রিভিল করছে বা সেগুলো সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছে। হয়তো অনেকটা প্রেসারে, বা হয়তো নিজের ইমেজটাকে ঠিক করার জন্য, বা এটাও হতে পারে যে পাবলিকলি ওরা যেরকম রিলেশনে এসেছিল সেটা জানিয়ে দিল, পাবলিকলি যে ওরা সেপারেটেড সেটাও জানিয়ে দিল, সেটাও হতে পারে। এবার সেটা ঠিক না ভুল সেটা না, তো সেপারেট হয়ে গেল এটা তো খুব ভালো কথা, এটা তো জানাও, কোনো অসুবিধা নেই। বাট ওইটা ঘিরে আরো 1 মাসের একটা কন্টেন্ট উপহার দেওয়া অডিয়েন্সকে, সেটাই হচ্ছে একটা, মানে সেটাই আমার মেইন টপিক ছিল। তো যাই হোক, তুমি বলেছো তোমার মতো করে সুন্দর করে। হ্যাঁ মানে ওই আর কি, হ্যাঁ মানে ওই আর কি, আমি কি বলবো এটা নিয়ে, আর কিছু বলার নেই। না, আমি ওটাই বলছি যে কি হয় না, যদি কেউ খুব কাছ থেকে এরকম ইনসিডেন্ট দেখে থাকে তো সে আরো বেটার ভাবে এক্সপ্লেন করতে পারে। হুম, এবারে ওই যে বললাম যে মেন্টাল হেলথ তখন কি থাকে আমরা কেউই জানি না, বিকজ অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না, অনেকে চুপ থাকে, অনেকে কিছু বলবে না ডিসাইড করে, বা সোশ্যাল মিডিয়াতে আনবো না, তারা আরো ভিতরে ভিতরে গুমড়ে মরে। মানে অনেকের আগে আমরা ডায়েরি লিখতাম, তা এখন সেটা সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে। বাহ, আগে আমরা ডায়েরি লিখতাম, এখন সোশ্যাল মিডিয়াতে ব্লগিং এ পোস্ট করে দিই সব। কিন্তু আমরা এটা ভাবি না যে ডায়েরিটা আমাদের পার্সোনাল ছিল, আর সোশ্যাল মিডিয়াতে আমাদের লাখ লাখ ফলোয়ার্স আছে, বিকজ আমরা দেখতে পাই না সেই ফলোয়ার্সদের, তো সেই কারণে আমরা সেটা ভাবি না। তো সেই ডায়েরিটা মেনটেন করতে গিয়ে আমরা যেহেতু ভার্চুয়ালি আমরা কিছু দেখতে পাচ্ছি না যে লাখ লাখ মানুষ যারা দেখছে তাদের, আমাদের মনে হয় যে আমরা নিজেদের ইয়েটাই মেনটেন করছি, নিজেদের ডেইলি লাইফটাই মেনটেন করছি, বাট অ্যাকচুয়ালি নয়। দ্যাটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম। তো ওটা নিজের পার্সোনাল ডায়েরি ভাবলে হবে না। তো ওটাই বলার ছিল। তোমার সাথে শায়কের রিলেশনস এখন কিরকম, ফ্রেন্ডশিপ বা এখন প্রেজেন্ট কন্ডিশনে? দেখো, ও ও ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো ভালো ছেলে, বাট ওই আর কি, ও সবার সাথে রিলেশন মেনটেন করতে গিয়ে কিছু কিছু রিলেশন, সব রিলেশন মেনটেন করা যায় না, রাইট? তো ওই আর কি। তোমার সাথে এখন কি রিলেশন? তোমার সাথে কি ভালো না একটু খারাপ?
না, খারাপ হয়নি কিছুই, Medium-এ আছে। মিডিয়াম ঠিকঠাক। মিডিয়ামে আছে, বাহ বাহ বাহ, অপশনসও দিলাম, আমি ওটাই মিডিয়াম লাগবে। মিডিয়াম। মিডিয়াম, ওকে। মানে এখন মাঝে মাঝে কথা টথা হয় বা এরকম কিছু একটা। অনন্যার সাথে ওর ভালো রিলেশন, ওর সাথে সেম সেম। আমি বলতে পারবো না, হ্যাঁ ভালোই হবে। এ বাবা, তুমি ওই অনন্যা সুগন্ধ ব্লগ দেখো না? হ্যাঁ দেখি তো, মাঝে মাঝে তো দেখি, ওকেও দেখি ওদের ব্লগে মাঝে মাঝে, ওটাই বললাম ভালোই হবে, ব্লগে দেখি তাই। ও আচ্ছা, তুমি অডিয়েন্স আমাদের মতোই। বাহ বাহ বাহ, দিদি হওয়ার কি ফায়দা, এই কি? হ্যাঁ, আমরা জানলাম কিছু ভিতরের খবর এখানে দেবে। হ্যাঁ ভালো রিলেশন সবার সাথেই, ওদের ভালো রিলেশন, সবার সাথে সবার ভালো রিলেশন, খারাপ কিছু হয়নি। দেবলীনা নন্দীর সাথে কেমন রিলেশন তোমার? ভালো, ওর সাথে আমি মুভিও করছি, মানে হ্যাঁ বাহ। আমরা দুজনে একসাথে মুভি করছি, তো ভালো। ভালো এখন। Okay, খারাপ ছিল কোনো সময়? না খারাপ ছিল না না? না না না। মাঝখানে কিছু একটা তোমাদের মধ্যে কন্ট্রোভার্সি হয়েছিল না, যে দেবলীনা দি যখন কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, আমার মনেও নেই এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে ওই খারাপটাও তুলে ধরি, ভালোটাও তুলে ধরি। মানে কি বেসিক্যালি না, হয়েছিল? এটা বেসিক্যালি কিছুই হয়নি। দেবলীনা যখন হসপিটালাইজ ছিল, তো আমি বলেছিলাম সায়ককে যে তুই যেদিন যাবি আমাকে বলিস যে আমি যাব ওই দিন, জাস্ট এইটুকুনি বলেছিলাম। ও বললো যে তোর আসার দরকার নেই এখন। আমি বললাম ঠিক আছে, যখন সবাই যাবে তখন বলিস। তো হতেই পারে পার্সোনাল কোনো জিনিস ও পছন্দ করছে না অনেক লোক আসুক। তো তারপরে ও আমাকে কিছু জানায়নি, বাট সেদিন ওর অনেক জনকে নিয়েই গেছিল হসপিটালে, মানে ও নিয়ে গেছিল না, ও ইনফর্ম করেছে ডেফিনেটলি, তারপর গেছে লোকজন না। তো সেইটাই আমার খারাপ লেগেছিল, তো ওটা জানিয়েছিলাম বলে ও একটু অফেন্ডেড হয়েছে। বাট এমনটা না যে সায়ক অফেন্ডেড হয়েছে, সেটাই বলছি, যে এমনটা না যে তারপরে আমাদের কথা হয়নি, এবার আমরা মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছি। তারপরেও আমরা অনেক শুট করেছি, অনেক কথাই হয়েছে। তো এখন আস্তে আস্তে অতটা কথা হয় না, বাট খারাপ রিলেশন নয়, ভালোই রিলেশন। না, ইন্টারনেটে ম্যাক্সিমাম টাইম এই মাঝখানে যখন ওই শায়কের নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল, অনেকে বলছে যে শায়কই আমাদের ইন্টারনেটে এত কন্টেন্ট দেয়, আমরা নতুন কিছু দেখার সুযোগ পাই। তো তোমার কি মনে হয় যে শায়ক কি ওটা ডেলিভারেটলি করে, যে রেলিভেন্ট থাকার জন্য, নাকি হয়ে যায় ওর সাথে এরকম? না, ইচ্ছা করে ও নেগেটিভ পাবলিসিটি করবে না। আমরা যারা শায়ককে চিনি তারা জানি যে শায়ক কি বলবো, একটু তার কাটা টাইপ ছেলে, বাট নেগেটিভ পাবলিসিটি ও নিজে ইচ্ছা করে করবে বলে মনে হয় না। ও ওগুলো করতে পারে, মানে ওরকম বলতে পারে, ওরকম করতে পারে, এটা আমরা জানি যারা আমরা ওকে চিনি। তো ওরকম তার কাটাগিরি করতে পারে অনলাইনে, মানে কি বলে তো, ও ভুলে যায় যে ক্যামেরাটা অন আছে ওর, এটাই ওর সমস্যা। মানে ও যেরকম, ওই যে বললাম যে সবকিছু ক্যামেরার মধ্যে তুলে ধরা একটা মানে ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে ওর। তো কিছু মোমেন্ট ক্যামেরার অফেও থাকে আমাদের, তো সেই মোমেন্ট গুলো যে তুলে ধরতেই হবে বা করতেই হবে, সেটাতে অনেকেরই প্রবলেম থাকতে পারে। সবাই কিছু না কিছু ইমপারফেকশন আছে সবার মধ্যে। এবার তুমি যদি সারাক্ষণ ক্যামেরা অন করে রাখো, সেই ইমপারফেকশন গুলো ধরা পড়বেই ক্যামেরার মধ্যে, রাইট? তো ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে, বিকজ ওরা সারাক্ষণ ক্যামেরা অন করে থাকে। মানে বলছো যে কিছু সময় মানে এত কিছু ওপেনলি দেখিয়ে দেয়, যেখান থেকেই নিজে কেসটা খায়, এরকম ব্যাপার, তাই তো? Okay. ভালো ভালো ইনসাইট জানা যাচ্ছে। হ্যাঁ, বেশ, কেমন লাগছে? ভালো ফিডব্যাক নিতে থাকতে হয়, ঠিক আছে? বোর হচ্ছে না তো? না, মাসালাদার তো সব নিউজ এখানেই আসছে। তুমি বলো তো এমন একটা ট্রিক্স, যে ট্রিক্সে পডকাস্ট হিট করানো যায়। পডকাস্ট হিট করানো চাই আমি না, সত্যি চাই না। ভালো ভালো এরকম ভালো ভালো কোয়েশ্চেন করবে, তাহলে পডকাস্ট হিট করতে পারে। এইটা একটা ডেলিভারেটলি ইচ্ছা করেই ছিল যে আমার প্রশ্নগুলো ভালো হচ্ছে কিনা সেটা শোনার জন্য। ঠিক, রিলস ভাইরাল হয় বেশি না সোশ্যাল মিডিয়াতে, এই পডকাস্টের পুরো এপিসোডের থেকে রিলস। হ্যাঁ, বিকজ সবাই ইউটিউবটা কখন দেখে লোকে, যখন লোকে ফ্রি টাইম হয়, যখন লোকে ডিসাইড করে যে আচ্ছা আমি এখন কিছু একটা দেখবো, কোনো একটা কন্টেন্ট দেখবো, কোনো একটা সিরিজ দেখবো, তখন লোকে ইউটিউবটা খোলে। বাট যখন আমরা অফিসে থাকি, কাজে থাকি, বা টুকটাক ঘরের কাজ করছি, তখন আমাদের হাতে ফোনটা থাকে, আমরা খুলি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুলি না। ওটা আমরা এমনিই খুলি,
হুম, দেখার জন্য তখন সামনে ব্লগ বা রিলস চলে আসে, তার কারণে ওগুলোর ভিউজটা বেশি হয়। correct. একজন মফস্বল থেকে হয়তো অনেক কন্টেন্ট দেখছে আজকে ভিডিও, ঠিক আছে, তুমি অ্যাক্ট্রেস, তোমাকে ফলো করে, সে হয়তো চাইছে বা তার বাড়ির লোক হয়তো চাইছে আমার মেয়ে হিরোইন হবে বা অ্যাক্টিং করবে, বাট যেহেতু তারা এই ইন্ডাস্ট্রি সার্কেলটা থেকে অনেকটা বাইরে, তো একটা সো কল্ড প্রচলিত কথা আছে যে ইন্ডাস্ট্রিতে যেতে গেলে মেয়েরা হলে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে, তোমাদের বাজে বাজে প্রপোজাল আসবে তোমাদের কাছে, তো তুমি ভদ্রবাড়ির বাড়ির মেয়ে হলে তুমি ওখানে কাজ করতে পারবে না, তোমাকে নোংরামো করতে হবে তবেই কাজ করতে পারবে। তুমি নিজে একজন অ্যাক্ট্রেস, তোমার বড় একজন ডিরেক্টর, তুমি বলো সেই অডিয়েন্সটাকে যারা এটা ভেবে বসে আছে, ঠিক ভাবছে না ভুল ভাবছে তারা? এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু নেই, সব ইন্ডাস্ট্রিতে রয়েছে। এটা সত্যিই রয়েছে। হুম, মানে বসের সাথে হোক বা কোনো ডিল ক্র্যাক করতে হলে ওই শর্টকাটটা অনেকেই নিয়ে থাকে, নিয়ে ফেলছে। অনেকে এমন আছে, আমি শুনেছি যে তারা তাদের ওয়াইফকে, মানে সে হয়তো চাকরি করছে, তারা তাদের ওয়াইফকে এগিয়ে দেয়, মানে এরকমও হয়। তো আমাদের ইন্ডাস্ট্রিতেও ডেফিনেটলি আছে, বহু সিরিয়াল সেভাবে এখনো চলছে। হুম, হ্যাঁ, এখনো চলছে ভালো ভালো সিরিয়াল। মানে সেখানকার মেন যে হিরোইন, কে করছে সেটা আমি জানি না, না বাট আমি যারা অবভিয়াসলি জিজ্ঞাসা করছি না নাম করে। যারা করছে, মানে যারা সেই সিরিয়ালের পিছনে আছে, তারা ওই রকম, মানে সেটা ইন্ডাস্ট্রির লোকজন মোটামুটি জেনে গেছে, জানে। বাট তারা, তাদের সাথেও কিন্তু লোকে কাজ করে, এবং যারা সবাই কাজ করছে ওই হাউসে বা যারা সেই হাউসের সাথে অ্যাসোসিয়েটেড, সবাই যে খারাপ সেটাও বলছি না, হুম, বা সবাই যে ওই শর্টকাটটা নিয়েছে সেটাও বলছি না। কিছু কিছু নিয়ে থাকে, তাদের অনেক লম্বা ট্র্যাক থাকে, এরকম কিছু হয়ে থাকে, হুম, এখনো হয়। হ্যাঁ, তুমি আগেও হতো। কম্প্রোমাইজ করলে ট্রাক হুম, বাড়িয়ে দেবে, না হলে অল্প সিন দিয়ে হুম। বের করে দেবে। বাহ। ইনফ্যাক্ট ওই হাউস থেকে আমাকে বহুবার ফোন করেছে। না, ওরকম কিছু বলেনি, বিকজ জানে যে মনোজিৎ ডিরেক্টর, আর আমি হ্যাঁ, অতটা ইয়ে নেই, একদম একটু আলাদা টাইপসের। বাট তাও ট্রাই করার জন্য অনেকে হয় না যে একটু হ্যাঁ, ট্রাই করে দেখি যে কি বলতে পারে ও। হ্যাঁ, তো তার জন্য ওই হাউস থেকে বিভিন্নবার ফোন করে আমাকে ক্যামিওর রোলের জন্য, ক্যামিও মানে 1-2 সপ্তাহের রোল, ওই 1-2 সপ্তাহের মধ্যে আমাদের, মানে আমাকে ট্রাই করবে, বুঝেছো তো? ওকে, মানে ওই জন্য ওই রোলটা অফার করছে, বিকজ আমাকে লং ট্র্যাক দেবে না ওই হাউসে, আমি জানি সেটা। লং ট্র্যাক দেবে না ওই হাউসে, ওই ক্যামিও দেবে, ওই ক্যামিওর টাইম পিরিয়ডে আমাকে ট্রাই করবে যে এ কি জালে উঠবে কি উঠবে না। তারপরেও হয়তো ট্র্যাকটা বাড়াবে, বিকজ আমাকে যখন ফোন করে তখন ওরকম ভাবেই বলা হয় যে প্রথমে 1-2 সপ্তাহ থাকবে, তারপরে গল্প যেভাবে যাবে। হুম, তো এটা থেকেই মানে আমি জানি যে ওরা ওরকম, বাট আমি ওরকম, আমি ওটাও করিনি কোনোদিন। বহুবার ফোন করেছে, করা হয়নি, ওই হাউসে ক্যামিও রোল করা হয়নি। আমি বলেছি যে করবো না, পরে কোনো ভালো চরিত্র থাকলে আমাকে জানিও। হুম, বাট ওই আর কি, ডিরেক্টলি অফার করতে পারে না, যেহেতু এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে রয়েছে, আর সেরকম ভাবে কোনো লোকজন, কি বলবো, জানে আমি কিরকম, তো সেইভাবে তো অ্যাপ্রোচ করতে পারে না। এবার যে মেয়েগুলো শর্টকাট গুলো নিচ্ছে, তাদের অলরেডি একটা খবর হয়ে যায় ইন্ডাস্ট্রিতে যে এরা এরা শর্টকাট নিচ্ছে, এবার প্রডিউসারদের কাছে তাদের খবরটা থাকে যে এই মেয়েগুলো শর্টকাটে রাজি হয়ে যায়। তো তাদেরকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে যে তুমি তো ওখানে করে যাবে। প্রডিউসারদের মধ্যেও ওরকম কথা হয় কিন্তু, যে ওই মেয়েটা কিন্তু এবার ও যে ভাবছে যে আমি এই প্রডিউসারের সাথে শর্টকাটটা নিয়ে নিলাম মানে যে বাকি প্রডিউসাররা জানে না, এমনটা কিন্তু নয়। সবাই কিন্তু জানে, বিকজ ওদের মধ্যে আলোচনা হয়, রাইট? তো সবার মধ্যে আলোচনা হয়, ওটা একটা সার্কেলের মতো, যে এই মেয়েটা আমার সাথে ইয়ে করেছে, তোর সাথেও করতে পারে। তো ও আবার ওকে বলবে, অ্যাপ্রোচ করবে ওর প্রজেক্টের জন্য, ডিরেক্টলি অ্যাপ্রোচ করবে। বাট এবার দেখো, আমাদের মধ্যে যারা মেয়েরা আছে তাদেরকে কোনোদিন ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে না ওইভাবে, হুম, বিকজ আমরা সেই সুযোগটাই দিই না। এই যে বললাম যে ক্যামিও অফার করেছে, না করে দিয়েছি।
তো আজকে যারা নতুন তাদের তো খুবই রিস্কি একটা ব্যাপার, মানে শুধু অ্যাক্টিং জানলে হবে না, তাদেরকে এই সমস্ত লোকদের হ্যান্ডেল করাও জানতে হবে। ডেফিনেটলি। হুম, আবার আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন বহু মানুষ, মানে কি বলবো, শিয়ালের মতো ছিল কাইন্ড অফ, যে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে কে, এরকম একটা ব্যাপার। বাট আমি সব জায়গায় মাকে নিয়ে যেতাম। যত 18 বছর বয়স, কলেজে উঠেছি, তখনও মা যেত। বাট ইয়েস, একটা আউটডোর, তখন 18 হয়ে গেছে, আউটডোর থেকে সেটা ব্রেক হয়। সেই আউটডোরের টিকিট অলরেডি করা হয়ে গেছিল, এবং আমি তারপরে কাজ, মানে কাজ যেদিন হই সেদিনই টিকিট করে নিয়েছি, আমাকে জিজ্ঞেস করা হয়নি যে তোমার সাথে কেউ যাবে কিনা। এবং সেখান থেকে আমার প্রথম আলাদা যাওয়া নয়। তো তখন খুবই ছোট ছিলাম। সেখানেও ট্রেন অব্দি মা আমায় ছাড়তে এসছে। হুম। আর বাকি যারা আমার রুমমেট ছিল, একটা দিদি ছিল, তাকে বারবার বলছে ওকে দেখে রাখো, ওকে দেখে রাখো, মানে এরকম কাইন্ড অফ, যে প্রথমে যারা আসছো তারা পেরেন্টস নিয়ে আসাই বেটার আমাদের ইন্ডাস্ট্রিতে। আবার অনেক সময় বলে না যে না, মা বাবা কাউকে আনা যাবে না শুটিং এ। বলো তো, আমাকেও বলেছিল, আমি বলেছি তাহলে আর করবো না শুটিং। হুম, আমাকে বহু প্রোগ্রামার বলেছিল, যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসে তখন তো অত মানে কি বলবো, বড় বড় রোল করতাম না, ছোটই রোল করতাম। বাট হ্যাঁ, থাকতো, রোজই থাকতো মোটামুটি দিদির ক্যারেক্টার, কাজিন দিদি, এই দিদি ওই দিদি, এরকম রোল করতাম। তো তখন মাকে যখন আমি বসিয়ে রাখতাম, বলতো যে মেকআপ রুমে জায়গা হবে না, বসতে দেওয়া হবে না, এই না সেই না। তো মা বাইরেই ঘুরতো, এটা আমিও বাইরে ঘুরতাম মায়ের সাথে। তো তারপর সেটা তো ওদের প্রবলেম যখন হলো যে না, স্টুডিওতে এরকম মা কাকিমা ঘুরলে হবে না, তাহলে আমাকে রেখে দাও, আমি করবো না। তারপর থেকে ওরা মাকে অ্যালাউ করেছে, মানে তোমাকে স্ট্রিক্ট হতে হবে তোমার টার্মস এন্ড কন্ডিশন। মানে ওরা ট্রাই করে দেখবে। ট্রাই করে দেখবি, ওরা সব সময় চাইবে কিছু না কিছু ভাবে তোমাকে চাপতে। মানে খুবই সত্যি সত্যি, তার মানে রিস্কি ফ্যাক্টর তো আছেই এখানে। প্রচুর বুঝে চলতে হবে ইন্ডাস্ট্রিতে চলতে গেলে। ওকে, সো যারা নতুন আসছে এরকম কোনো বাজে কাজ না করে সে কিভাবে প্রপার চান্স পেতে পারে? প্রপার চান্স পাওয়ার জন্য অডিশন দাও, অডিশন দেওয়ার পরেও যদি এরকম ভুলভাল কিছু প্রপোজাল আসে, দেন সেটাকে অ্যাভয়েড করাই ভালো সেসব লোকজনদের। যদি তুমি ওইভাবে না করতে চাও, শর্টকাট নিলে দ্যাটস ডিফারেন্ট। তো অডিশন দিয়ে যেতে হবে তোমাকে। এমন না যে সব হাউস খারাপ বা প্রত্যেকটা লোক আমাদের ইন্ডাস্ট্রির খারাপ, অনেকে ভালো রয়েছে, সত্যি ভালো রয়েছে, যারা শুধু কাজটাকে মানে প্রায়োরিটি দেয়, কাজ প্রায়োরিটি দেয়, তোমার লুকস প্রায়োরিটি দেয়, তোমার সাথে কি ক্যারেক্টার যাচ্ছে না যাচ্ছে সেটা প্রায়োরিটি দেয়। তো সেই সব হাউসকে চিনতে হবে, সেই সব হাউস, সেই সব চ্যানেল যায় যেখানে ভালো ভালো কাজ পাওয়া যায়, সেসব জায়গায় যেতে হবে। মোস্ট অফ দ্য চ্যানেলসে কি হয়, চ্যানেলস গুলো কিন্তু এইসবে ইনভলভ হয় না, বেশিরভাগ প্রোডাকশন হাউসে ইনভলভ হয় এইসব শর্টকাট প্রসেসে। তো চ্যানেল থেকে যাওয়া ইজ মোর সেফার বলবো। মানে চ্যানেল চ্যানেলের যখন অডিশন নেয় reference সেখান হ্যাঁ। থেকে যাওয়াটা। অ্যান্ড এই যে সবাই বলে যে সিরিয়ালে বা সিনেমাতে অ্যাক্টিং করতে গেলে টাকা দিতে হয়, টাকা দিয়ে অ্যাক্টিং করতে, এগুলো কি সব মিথ্যে কথা? এটা আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথমে এসেছিলাম, আমাকে অনেকে বলেছিল যে এরকম একটা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, তারপরে আমরা রেফার করব, এই করব সেই করব। বাট আমি ওইভাবে করিনি। আমার অদ্ভুত ভাবেই একটা অফার এসেছিল, তো আমি চ্যানেলের থ্রু দিয়ে বিভিন্ন হাউসে পাঠানো হয় অডিশনের জন্য, তো বিভিন্ন জায়গায় অডিশন দিই। তো একটা হাউসে আমাকে পছন্দ হয়ে গেছিল, ফিমেল কাস্টিং ডিরেক্টর ছিল, তো তার আমায় পছন্দ হয়ে গেছিল, সে আবার তার একটা ফ্রেন্ডকে আমায় রেফার করে। এবার সেই ফ্রেন্ড, সেও একজন ফিমেল, সেই ফ্রেন্ড মানে যাকে রেফার করেছিল সেই দিদিটা একটা হাউসে ক্রিয়েটিভ ছিল, সে ওই হাউসেই পর 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 কাজ দিয়ে গেছে আমাকে। তো তারপরে সেই হাউসে বাকিরাও আমাকে চিনে গেছে, তো ওই বিকেম কাইন্ড অফ ফ্যামিলি কাইন্ড অফ। তো ওই হাউসে যত কাজ হয় আমি ম্যাক্সিমাম কাজেই আমি থাকি। বাহ, হ্যাঁ, মানে প্রথম ব্রেকটাই মেন থাকে, তারপরে আস্তে আস্তে তো তোমার তখন পাবলিক দেখতে পাবে কাজ রিলেশনসের উপরে আস্তে আস্তে হয়ে যায়। অ্যান্ড এই যে তুমি বললে যে
কাস্টিং ডিরেক্টরদের, ভালো কাস্টিং ডিরেক্টর বা ভালো হাউসে তারা চ্যানেল থেকে কন্ট্যাক্ট করে করতে পারো, তুমি ভালোভাবে কাজ করতে পারো। কিন্তু ধরো যারা নতুন অ্যাক্টিং করতে আসছে, তারা এই কাস্টিং ডিরেক্টর বা ভালো হাউসে অডিশন বা এই যে চ্যানেলগুলোতে অডিশন, এটা কিভাবে পাবে? মানে কিভাবে সন্ধান পাবে যে কোথায় অ্যাকচুয়াল জিনিসটা হয় আর কোথায় ফেক হয়? আমি যখন অডিশন দিয়েছিলাম চ্যানেলে, তখন সেই সময় তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। হুম তো সেই সময় টিভিতেই সেখানে একটা যাচ্ছিল, মানে অ্যাডভার্টাইজমেন্ট মতো, যে তোমার পোর্টফোলিও এখানে জমা দাও এই ইমেল আইডিতে, আমরা নতুন মুখের সন্ধানে আছি। তো সেখানে আমি মেল করেছিলাম, তো সেখান থেকে হয়েছিল। এখন তো ওরকম আমি দেখি না খুবই যে দেখা নতুন মুখ যায়। চাইছে, এখন সবাই সোশ্যাল মিডিয়া থেকে দেখে নেয় কার কিরকম প্রোফাইল, কার কিরকম ফেস, লুকটা যাচ্ছে কিনা সোশ্যাল মিডিয়া খুলে দেখে নেয় লোকজন, মানে প্রডিউসার বলে চ্যানেল বলে সবাই সোশ্যাল মিডিয়া খুলে দেখে নেয়। তো এখন নিজেকে প্রেজেন্ট করতে হলে সোশ্যাল মিডিয়াতে একটু ঠিকঠাক ভাবে প্রেজেন্সটা রাখতে হবে। Correct. মানে তোমাকে সোশ্যাল মিডিয়াতে থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে আগে দাঁড়িয়েছে লোকে ছবি জমা দিত, এখন কিন্তু ছবি চায় না আমাদের কাছে। লিঙ্ক পাঠাও তোমার সোশ্যাল মিডিয়া, লিঙ্ক ইনস্টাগ্রাম পাঠাও বা হোয়াটসঅ্যাপে ডিজিটালি ছবি পাঠিয়ে ছবি দিচ্ছে, এখন আর ওই হার্ড কপি কেউ চায় না। দেখারও টাইম নেই কারোর বসে। কারেক্ট। না, তো অনেক কিছু জানা গেল তোমার অ্যাক্টিং নিয়েও, মানে অ্যাক্টিং এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক, মানে আমারও পার্সোনালি জানার ছিল, আর অডিয়েন্স অনেক কিছু জানতে পারলো যারা প্ল্যান করছে। বাপরে, শুনেই তো সব ভয় ফয় লেগে যাচ্ছে গো। হ্যাঁ, ছেলেরা সেফ তো নাকি, না ছেলেদের সাথে হয় এরকম? ছেলেদের সাথে কি হয় আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি, সিরিয়াসলি জানি না ছেলেদের সাথে কি হয়। ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরও বুঝে শুনে চলতে হয়। আই ডোন্ট নো, না বেসিক্যালি ছেলেদের একটু ভালো কাজ করতে হয়, মানে ছেলেদের যেহেতু এই ব্যাপারটা সেভাবে নেই, ওকে, একদমই নেই বলবো না, বিকজ আমি নিজেই দেখেছিলাম একটা সময়। হ্যাঁ হ্যাঁ, কি ইনসিডেন্ট একটু ভালো শেয়ার করো। হ্যাঁ, একটা হিরো, একটা কাস্টিং ডিরেক্টর, ফিমেল কাস্টিং ডিরেক্টর, তো তার সাথে ছিল। ওকে। তো এখন আর নেই, দ্যাটস ডিফারেন্ট, বাট ওই আর কি। ও হ্যাঁ, এটা তো খুব পপুলার। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ছেলেদের ক্ষেত্রেও ছিল, বাট ওটা কতটা সিরিয়াস ছিল কতটা ছিল না আই ডোন্ট নো। তো ওই আর কি। তো ছেলেদের ক্ষেত্রে আর কি হবে, আমাদের এখানে ফিমেল কাস্টিং ডিরেক্টর সেইভাবে নেই। মানে আমি যাদের কথা বলছি তারা একজন এখন স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে, স্টোরি রাইটার হয়ে গেছে, আর একজন রয়েছে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে, বাট সেইভাবে কাস্টিং ডিরেক্টর কিন্তু নেই আমাদের ইন্ডাস্ট্রিতে ফিমেল। তো সেইভাবে ছেলেদের এবার যদি সেম, সেটা একটা আলাদা হয়, আই ডোন্ট নো। তুমি কি জানো? আই ডোন্ট নো, আই ডোন্ট নো বলছো না কেন? আমি এইটা আমি কি করে বলবো যদি কারোর সেই ব্যাপারটা থাকে, দ্যাট আই ডোন্ট নো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট না, আমরা অত ডিপেও যাচ্ছি না, আমরা যাচ্ছি না। ছেলেদের ক্ষেত্রে কতটা কি আমি জানি না। তোমার সামনে এরকম ইনসিডেন্ট হয়েছে কিনা আমরা ওই অবধি জানানি ইন্টারেস্টেড। ঠিক আছে, ভয় কাদের আছে? দু পক্ষেরই আছে, বাট মেয়েদের অবভিয়াসলি বেশি। নাইস নাইস। বাপরে। আচ্ছা, এবার আমরা টুক করে অন্য টপিকে চলে আসি। এখান থেকে আমরা রিলস পেয়ে যাব পোস্ট করার। নেক্সট হচ্ছে, ধরো তুমি যে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছো, ঠিক আছে, অ্যাক্টিং করছো, তো হয় না যে একটা সার্টেন টাইম আসার পরে বা নতুন যারাও আসছে খুব বেশি কম্প্যারিজন চলে আসে, যে জানিস তো তোর থেকে ও না একটু টাকা ইনকাম করছে বেশি, তুই কি করছিস, তুই তো এত কিছু করেও এখানে। এই ব্যাপারটা কি মাঝে মাঝে ফিল হয়? দেখো, আমি যখন প্রথম সিরিয়ালের কাজ শুরু করেছি, টানা কাজ বলছি, তো তখন আমি যে টাকাটা ইনকাম করতাম বা তখন আমার যতটা পপুলারিটি, এখন আমার অনেকটা বেশি, রাইট? তো আমাকে ওটা দেখলে হবে না যে আমার সিনিয়ররা কি করছে বা যারা অনেক দিন ধরে আমার থেকে একটু বেশি দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে তারা কত পাচ্ছে বা তারা কতটা পপুলার হচ্ছে বা তারা কটা কাজ করছে, সেটা দেখলে হবে না। তোমার কম্পিটিশন তোমাকে নিজে হতে হবে, মানে নিজের সাথে নিজেকে বাট কম্পিট যদি করতে হবে। সেম টাইম থেকে কেউ আসে, মানে সেম টাইম থেকে সে ইন্ডাস্ট্রিতে এসছে, সে বেশি হতেই টাকা পারে। কামাচ্ছে, হতেই পারে, তার সেই
ক্যাপাবিলিটিটা ছিল, তার জন্য হয়তো করছে, বা সে হয়তো শর্টকাট নিয়েছে, সেটাও হতে পারে। বাট এটার জন্য কখনো সেলফ ডাউট হয় না কোনো সময়? না, সেলফ ডাউট হয় না। তুমি সবসময় হাসি খুশি থাকো, মানে কখনো বলতে নেই, মানে লো ফিল হয়? না, লো ফিল বলতে না, এখন হয় না। হুম। প্রথম দিকে হতো। কি কারণে হতো? কাজ বাজ নিয়েই হতো। যখন ওই বলো মহাপ্রভু সিরিয়ালটা করতাম, তখন লো ফিল হয়েছিল, ট্রমার মধ্যে দিয়ে চলে গেছিলাম আমি। হ্যাঁ, তো তারপরে মানে তখন ওটা ছাড়তে হয়েছিল বলে ওই সিরিয়ালটা, তো ওই জন্য আমি ট্রমার মধ্যে চলে গেছিলাম। তো তখন হয়েছিল, তখন প্রচুর স্যাড থাকতাম, ডিপ্রেসড হয়ে গেছিলাম, মোটা হয়ে গেছিলাম ডিপ্রেসড হয়ে, প্রচুর কিছু হয়েছিল। তারপরে আবার ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হলে? কি করে ঠিক হলাম সেটা হলো যে আমি কাজটা করে গেছি কন্টিনিউয়াস, মানে বিভিন্ন ধরনের রোল, ওই থেমে থাকিনি যে ওইটা হয়নি বলে যে আমার লাইফ শেষ হয়ে গেছে বা কাজ শেষ হয়ে গেছে, কেরিয়ার শেষ হয়ে গেছে, সেটা কোনোদিন ভাবিনি। আমি রিজনটা খুঁজেছি যে কেন এটা হয়েছে। when I got to know যে আমার কোনো দোষ ছিল না, অন্য কেউ ফল্টে ছিল বা অন্য কিছুর জন্য এটা হয়েছে, তো আমি যদি ফল্টে থাকতাম আমি নিজেকে সেটা ঠিক করার জন্য চেষ্টা করতাম। আমি যখন ফল্টে নেই তখন ওটা ভেবে লাভ নেই যে কেন হয়েছে বা কি কারণে হয়েছে। না একদমই, কারণ হয় না যে অ্যাক্টর বলে বলবো না, নর্মালি যারা সবসময় কিছুর মধ্যে ইনভলভ থাকে, সে যে কোনো কাজ, অ্যাক্টিং করুক, অন্য কোনো প্রফেশনে থাকুক, চাকরি বাকরি করুক, ব্যবসা করুক, সামহাও হয় না লাইফে কিছু কিছু মোমেন্টস আছে যখন খুব বাজেভাবে মানুষ ভেঙে পড়ে, খুব লো ফিল করে। দেখো, এই ডিসকাশনগুলো করার উদ্দেশ্য একটাই, যে হয়তো আজকে কন্টেন্টটা দেখছে সে ভাববে যে ভাই এটা শুধু আমার সাথেই হয় না, এটা ওই মানুষটার সাথে হয়, এটা বাকি আরও 10 জনের সাথে হয়, তারা যদি ডিল করে উঠতে পারে আমি কেন পারবো না? সো আমি ঠিকঠাক ভিডিও দেখছি, ভুলভাল ভিডিও দেখছি না। সো জাস্ট এটাই আমাদের চেষ্টা। তো তার জন্যই জানতে চাইছি যে এরকম কিছু ইনসিডেন্ট তোমার সাথে হয়েছে, বা ধরো কোনো হার্ট ব্রেক হয়েছে আগে, বিয়ের আগে অবভিয়াসলি, খুব বাজেভাবে সেখান থেকে বেরিয়েছো। হার্ট ব্রেক হয়নি ওইভাবে। হার্ট ব্রেক আমার, দেখো, তুই প্রেম করনি আগে? প্রেম না, এই বড় ফার্স্ট প্রেম? মানে আমার প্রচুর না বলবো, একটা ছেলের আমাকে ভালো লাগতো, সেই ছেলেটাকে আমি অ্যাকসেপ্ট করিনি, এরকম হয়েছে। মানে ছেলেটার তোমার ভালো লাগতো, তুমি অ্যাকসেপ্ট করিনি। এটা একদম প্রথম বলছি। কোন সময় এটা? স্কুলে পড়তে? স্কুল, হ্যাঁ স্কুলই হবে, ক্লাস 8-9 এরকম সময়। তো তারপরে যেটা হয়েছে সেটা হলো আমার একজনকে ভাল লাগতো, তো সে আমার সাথে বহু কথা বলার পর যখন আমি কমিটমেন্টের কথা বলি, তো ওই ব্যাক আউট করার চেষ্টা করেছে। তো আই ওয়াজ কোয়াইট স্মার্ট, মানে ছোটবেলা থেকেই, মানে আমি বুঝতে পারছি যে আচ্ছা ব্যাক আউট করছে, এরকম একটা বিষয়। তো হি ইজ অলসো পপুলার ফেস এন্ড অল, হ্যাঁ, ব্যাক আউট করছে। আমিও তখনই আউট হয়ে গেছি যে না, এর সাথেও রিলেশনে যাওয়া যাবে না। মানে কথা বলার ফেজেই আমি বুঝে যাই। তো আরেকজন যে মানে আমাকে প্রপোজ করেছিল, একবার রিজেক্ট করে দিয়েছে, আবার পরে 2-3 বছর পর গিয়ে আবার প্রপোজ করেছে যে বিয়ে করার জন্যই প্রপোজ করছি আমি। তো হি সেড, সেও আমাদের ফিল্ডে, তো সে আমাকে বলে যে অ্যাক্টিংটা কি তুমি কন্টিনিউ করবে বিয়ের পর? তো এই প্রশ্নটাতেই আমার আপত্তি ছিল যে হোয়াট কাইন্ড অফ প্রশ্ন ইজ দিস, যে তুমি অ্যাক্টিং কন্টিনিউ করবে আর আমি অ্যাক্টিং কন্টিনিউ করবো না জাস্ট বিকজ আমি ফিমেল। তারপর ওর উত্তরটা ছিল যে না, তুমি তো বুঝতেই পারছো যে ইন্ডাস্ট্রিটা তো ভালো না, তো তোর কাছেও তো ভালো না, রাইট? তো ওটা থেকে আমি আবার সরে যাই যে দিস কান্ট বি আ রিলেশনশিপ। তো তারপরে যেটা হয়েছে সেটা হলো যে ওই সেম কারণে, সেটা আবার সম্বন্ধ বলতে পারো ওরকমই, বিয়ের এজ হয়ে গেছে, মানে মা বাবা বলছে যে
একটা সাইটে খুলে দিই প্রোফাইল, তারপরে তো 10-12 বছর লাগেই বিয়ে হতে, এরকম একটা বাঙালি ফ্যামিলিতে চিন্তা ভাবনা আছে যে বিয়ের কথাবার্তা হতেই এত এত বছর লাগে। তো সেখানে একটি ছেলের সাথে কথা হয়, তো ভালো, সবকিছুই ভালো, বাট ওদেরও ওই সেম প্রবলেম। তো ইন্ডাস্ট্রির কেউ নয়, তো সেখানেও এক প্রবলেম যে অভিনয়টা খারাপ, লাইন এই যে বললাম এখানে আসা, এখানে আমাদের পছন্দ করছি না, তুমি ছেড়ে দিলে আমাদের আপত্তি নেই। আমার ওটাতেই আপত্তি। তুমি ওই ছেলেটা ভালো, ফ্যামিলিও আমি খারাপ বলবো না, বাট ওদের এটাই সমস্যা। তো ওরা যেটা করছে সেটাই আমাকে করতে হবে, বা কাজ করতে বারণ করছে এমনটা নয় কিন্তু, বাট ওই অভিনয়টা ছাড়তে হবে, এটাই ছিল। তো তারপরে আই মেট মনোজিৎ, তো ওর সাথে কথা বলে তো আমরা দুজনেই কমিটমেন্টের কথা তুমি ভাবছিলাম। মনোজিৎদার মধ্যে কি কি কোয়ালিটিস দেখলে যেটার জন্য মনে হলো একেই বিয়ে করতে পারি? কোয়ালিটিস বলতে দেখো, প্রথম ওকে চিনতাম অনেক দিন ধরে, মানে হয় না যে ইন্ডাস্ট্রিতে তোমার মানে প্রজেক্টের ডিরেক্টর ছিল? হ্যাঁ, Okay. মানে ইন্ডাস্ট্রিতে থাকলে একে অপরকে চেনে এই লোকে। তো আমি কাজ যখন ওর সাথে শুরু করি তখন ওকে নর্মালি মানে ঠিক হয়েছে কিনা শর্ট এইসব জিজ্ঞেস করা হতো, যে যেরকম হয় একটা ডিরেক্টরের মাঝখানে। তো আস্তে আস্তে যখন ডেজ পাস বাই, তো একদিনকে আমার অফ ছিল, তো হি মেসেজড মি মেসেঞ্জারে যে আজকের দিনটা অতটা ভালো না। তো আমি বললাম যে কেন, মানে আমি একটু ওই আর কি বোকা বোকা প্রশ্ন করতাম, কেন ভালো না, বিকজ আমি জানি যে আমি নেই বলে বলছে ভালো না, সেদিন আমার কল টাইম নেই। তো তো তখন বলতো তুমি কিছুই বোঝো না, যে কি বোঝাতে চাইছো, মানে এরকম খুব ফানি ভাবে শুরু হয়েছে। বাট মানে আমার তারপরে ওর সাথে কথাবার্তা বলার পর, আলাদা করে ডেটে যাওয়ার পর আমার মনে হয়েছে যে হি ইজ আ গুড পারসন। আরে বারণও করবে না, অ্যাক্টিং ছেড়ে দাও। ও আরো বলে যে ঠিকঠাক করে কাজ কর, বেশি করে কাজ কর, এই কর সেই কর, ও বেশি করে বাট তুমি তোমার বর সম্পর্কে কিছু কোয়ালিটিস তো বলো, অ্যাটলিস্ট আমরা জানতে পারি যে। কোয়ালিটিস বলতে দেখো, মানে ও ভীষণই অন্যরকম ছেলে, যার জন্য আমি একবারে হ্যাঁ, ওই যে আগে আমি কোনোদিন কমিটমেন্টে যাইনি কারোর সাথে, কোনো রিলেশনশিপে কিন্তু যাইনি, কথা বলার স্টেজেই স্টপ হয়ে গেছে। মানে আমি যখন বুঝতে পারি যে এর সাথে সারা জীবন কাটানোর মতো নয়, বা পরে গিয়ে প্রবলেম হতে পারে, তো আমি সেখান থেকে বেরিয়ে আসি। আমি একটা কিছু এদিক থেকে ওদিক দেখলেই আমি সেখানে না করে দিই। মনোজিতের মধ্যে কিন্তু ওই একটা কিছুও দেখিনি, মানে একটা সিঙ্গেল কিছুও ছিল না, এখনো আমি খুঁজে পাইনি। ও এতটাই ভালো, ভীষণ সরল। সো সুইট। মনোজিৎদা দেখছে, লাইক এন্ড কমেন্টে জানিও তো তোমার ফিডব্যাকটা। ওকে, না একদমই তোমার বেশ মজা আসছে পডকাস্টটা করে। হ্যাঁ, বাকি ঘরেতেও যারা আছে তারাও বুঝতে পারছে, বেশ ভালো লাগছে। ওরাও হাসছে ক্যামেরার পেছনে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ ব্যাপারটা খুব ভালো। অ্যান্ড মানে তোমার ভাইবসটা খুব একটা কি বলবো, এই চিল্ড ভাইব, মানে ইনফ্যাক্ট আমার বন্ধুরা যারা স্যাড থাকে ওরা আমার বাড়িতে আসে জাস্ট টু রিল্যাক্স। বাহ, সিরিয়াসলি একজন বলেওছে আমাকে, আমার সানা বলে একটা ফ্রেন্ড আছে, ওকে বলে তোর বাড়িতে আসতে ইচ্ছা করে না তোমার, মানে ওই ওই ব্যাপারটা আমি ফিল করি, হ্যাপিনেসটা তোর সাথে থাকলে আমার আসে। না একদম, মানে বাট তুমি যে নিজে এত সুন্দর হাসি খুশি, বা মানে সেই আমাদের শুট হচ্ছে অলমোস্ট 1.5 ঘন্টা হবে, তার আগে তুমি এসছো, সেখান থেকে এই যে হাসি খুশি ব্যাপারটা, বা অবভিয়াসলি তুমি সবসময় থাকো, বা না হলে কেউ 1.5 ঘন্টার জন্য এরকম করে না। তো মেনলি যে তোমার এই হাসি খুশির রিসোর্সেসটা কি, মানে কোথা থেকে এত বেশ তুমি গ্লো করছো? হ্যাঁ, রিসোর্স এটা তোমার বলো, তুমি মেন্টালি কতটা রিল্যাক্সড আছো সেটার উপর ডিপেন্ড করছে। বিকজ আমি কোনো কিছুই অত, মানে কোনো কিছু দেখুন খারাপ হলেও আমি ওটাকে সিরিয়াসলি নিই না,
মানে ধরো একটা খারাপ কথা বললে আমাকে, আমি তোমাকে খিল্লি করে দেবো, মানে এরকম একটা স্টেজে চলে এসেছি আমি। তো ছোটবেলায় অনেক ছিল যে ও কেন এটা করলো, এই কেন করলো, এ আমায় কেন কথা বলছে না, এই এত কিছু ভাবতাম। এখন আমার মনে হয় যে যা পারে করগে যা, এরকম একটা ব্যাপার। কেউ ধরো বলতেও এলো আমাকে, জানিস তোর ব্যাপারে ওটা এই বলেছে, আমি ভালো করেছে, এরকম একটা ব্যাপার। মানে আমার যাই আসে না তুই কি বলছো, ওই যে আমি তো জানি আমি কি। বাহ বাহ, পাঁচ লাইন, আমি তো জানি আমি কি। ঠিক, নাইস। তো এটাই সিক্রেট, যে তুমি জানো তুমি কি, তুমি দেখবে সবসময় হাসি খুশি থাকবে। একদম একদম ভালো, বেশ এটা একটা কমপ্লিমেন্ট দেওয়ার মতোই কথা, যে খুবই ভালো লাগলো পুরো এপিসোডটা শুট করে। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, খুবই ভালো। হ্যাঁ। ভালো ভালো টপিক ছিল, ভালো ডিসকাশন করেছি, হয়তো অনেকে হেল্পও হয়ে যাবে এর থেকে। এন্টারটেনমেন্ট হলো, ইনফরমেশনও হলো, মিক্স করে। অ্যান্ড তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর এন্টারটেইনিং একটা এপিসোড দেওয়া। মানে কি, অনেক এপিসোড আমরা শ্যুট করি যেখানে হয়তো খুব সিরিয়াস ডিসকাশনস হয়, বাট তুমি সিরিয়াস ব্যাপারটাকে এত সুন্দর লাইট ওয়েটে প্রেজেন্ট করলে, এটাও একটা আর্ট, এটা সবাই পারে না করতে। এটা মানে হয় না যে তুমি যদি ভিতর থেকে খুব অনেস্ট চিল থাকো, তুমি এক্সপ্রেস করতে পারবে, আর ক্যামেরাতে বোঝা যায় যে রাইট, যে তুমি ফেক করতে পারবে না। অ্যান্ড সেটা অ্যাক্টার হলেও আরে হয়, বাট আমি খুব অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, এরকম যে আমার গেস্ট বলে আমি বলছি, আমি একদম অনেস্টলি বলছি। আশা থেকে এই অবধি মানে হেভি পডকাস্ট হয়েছে, আমি তো খুব মজা পেয়েছি। ভিউজ আসলো না আসলো ডাজন্ট ম্যাটার, চলে আসবে, ওই জন্য নিয়ে এসছি ফলোয়ার্স থেকে। আর যাই হোক, সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন নতুন এপিসোড করতে, নতুন নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের এপিসোডে।